আমি ছোট্ট একটা ঘটনা দিয়ে ভাবা শুরু করি। আমরা আমাদের আজকের যে ঘটনাটা, আমি আপনি সে গতদিন যখন এসেছিলেন তখন কিছু ঘটনা বাকি ছিল, ছোট একটা ঘটনা দিয়ে শুরু করি, তারপর একটা বড় ঘটনায় যাবো। একটা ব্রেক নিতে হবে আমাদেরকে, কারণ আমরা প্রথম যে আমাদের যে ইয়েটা সেটাতে আমরা ব্রেকটা সেই ব্রেকের দেরি করে নিয়েছিলাম। ছোট ঘটনা বলবো রাসেল ভাই? মোটামুটি আমাদের হাতে টাইম আছে 10 মিনিট। আচ্ছা, 10 মিনিট হলে আমি একটা ঘটনাই বলি। হ্যাঁ, আচ্ছা, এই ঘটনা হচ্ছে আপনার জোহা ইসলামে। ও বলছে আপনার সিলেট থেকে ঘটনাটা বলছে আমাকে। এটা হচ্ছে তার চাচা চাচির ঘটনা। তো ঘটনার সময় ওর চাচা চাচি থাকতো হচ্ছে আপনার সিলেটের ফেঞ্চুগঞ্জে। সেখান থেকে পরবর্তীতে মুভ করে তারা সিলেটে চলে আসে, চাচা চাচি এবং কাজিন সবাই মিলে আর কি। তো ফেঞ্চুগঞ্জে যখন তারা থাকতো, একটা ছোট বাসা ভাড়া নিয়ে তারা থাকতো। বাসাটা ছিল ওখানকার মোফাসল টাউনে এবং বেশ ছোটখাটো একটা ছোট শহরের মতো আর কি। আচ্ছা, মোফাসল শহর। তো ওখানকার যে বাসাটা তারা নিয়েছিল সেটা হচ্ছে 4-5 রুমের একটা বাসা এবং আশেপাশে কোনো বাসা নেই আর কি। বেশ খালি একটা জায়গা, মানে বেশ খালি জায়গা, বেশ দূরে দূরে ঘর বাড়ি। তো ওই বাসা ওঠার পরে ওরা যেটা ফেস করা শুরু করে রাতের বেলা, দেখে যে বাসা রাতের বেলা কেমন একটা শব্দ হয়, মানে ফোস ফাস টাইপের একটা শব্দ দূর থেকে আসে, মানে কিচেন থেকে বাথরুম থেকে, মানে চারপাশ থেকে কেমন একটা ফোস ফাঁস সর একটা শব্দ আসতে থাকে এবং বেশ গন্ধ পায় তারা রাতের বেলা। গন্ধটা একটা প্লাস্টিক পুড়ে গেলে যেরকম গন্ধ, ঠিক সেই টাইপের একটা গন্ধ রাসেল ভাই। তো এইটা পাওয়ার পরে সবাই বাসার কিউরিয়াস থাকে যে ব্যাপারটা কি, বাট রাতের বেলা কেউ আর ঘুম থেকে উঠে, মানে যদি জানে বাসায় আর কেউ নাই, এরকম সময় কিন্তু কেউ রাসেল ভাই উঠে আর দেখতে যায় না কি হচ্ছে। বেশ কিছুটা ভয় পায়, নতুন জায়গা তো, একটু ফাঁকা আশেপাশে। তো যাক, এক সময় ওরা এটার সাথে ইউজ টু হয়ে যায়, জানে যে রাত্রে 2-3টার সময় এরকম গন্ধ আসবে এবং শব্দও হবে। ইটস আ কমন থিং এভরিডে। পরের দিন পায় না। তো যেটা হয় যে ওরা একটা কাজের মেয়ে রাখে এবং কাজের মেয়ে মাঝে মাঝে নাকি বাসা পরিষ্কার করার সময় কিছু লম্বা লম্বা চুল পায় বাসায়, এবং বাসা চুলগুলো বেশ লম্বা। তো দেখে যে এভারেজে ওই যে কাজিন গুলা বা তার মা, তাদের কারোই চুল এত লম্বা না, মানে বেশ, মানে বলছে যে চুলটা এতই লম্বা যে কোনো মানুষের মানে হাঁটু পর্যন্ত হবে। এটা খুব একটা স্ট্রেঞ্জ ব্যাপার ছিল ওদের কাছে। তো যাক, এভাবে দিন চলে যেতে থাকে। তো এর মধ্যে এক সময় সেই জোহার এক কাজিন ওই বাসায় আসে আর কি, তার নাম ছিল মিতু। তো সে ওই বাসায় এসে থাকে এবং মনে করেন যে ওই টাইম স্পেন্ড করে ওদের সাথে। তো সে রাতের বেলা হঠাৎ কোনো শব্দ পায়। শব্দ পেয়ে সে, যে মানে তার কাজিন ছিল, তার নাম ছিল আয়েশা, তাকে বলে যে এরকম শব্দ হচ্ছে কোত্থেকে রাতের বেলা, কেমন একটা গন্ধ। তো সে বলে যে তুই চুপচাপ শুয়ে থাক, এটা হয় এই বাসায় এরকমই। তো সে একটু কিউরিয়াস হয় যে ব্যাপারটা কি, এরকম শব্দ গন্ধ। তো মিতু কিউরিয়াস থাকে, বাট ওই যেহেতু আয়েশা বলছে যে ঘুমায় যেতে, সে আর করে না, ঘুমায় যায়। তো ওই দিন চলে যায়। পরের দিন রাতের বেলা হঠাৎ করে আয়েশার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে উঠে সে দেখে যে এরকম শব্দ হচ্ছে, বাট বিছানায় মিতু নাই। তো সে উঠে যায় আস্তে আস্তে হেঁটে হেঁটে যায়, দরজা খুলে, ভয় পাচ্ছে এই সময়। তো ঠিক ওই ডাইনিং রুমের কাছে যে দেখে যে কিচেনের যে দরজা সেটার সামনে মিতু পড়ে আছে উপর হয়ে, বেশ মানে বিদঘুটে ভাবে পড়ে আছে। তো এটা দেখে সে ভয় পায়, সে চিৎকার দেয়। তার বাবা মা আসে, আসার পর তারা সবাই লাইট জ্বালায়, যে মিতুর কাছে যায়, যে তাকে উঠা, দেখে সে সেন্সলেস। এই অবস্থায় তারা কি করবে চিন্তা করে ডাক্তারকে ডাকবে। তবে এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছে আসলে, যেটা আমি বলতে ভুলে গেছি। এটা হচ্ছে যে ওদের বাসায় একবার রমজান মাসে একটা ছিল আপনার, ওই যে ইফতারের একটা আয়োজন ছিল। তো সেখানে এক মসজিদের হুজুররা আসে। তো বড় হুজুর নাকি ওর বাবাকে বলে গেছিল যে একা ডেকে আর কি পরে, যে আপনি বাসাটাকে বন্ধ করে দিন, অথবা বাসায় আপনারা থাকাটা ঠিক হবে না, দুটোর একটা, হয় বাসা ছেড়ে দেন বা বাসাটাকে বন্ধ করে দিন। তো বলে কেন? বলে এখানে একটু সমস্যা আছে, আমার মনে হচ্ছে সমস্যা আছে, একটা প্রবলেম আছে এখানে। তো তার বাবা এই জিনিসটা শুনে বলে কি সমস্যা? বলে কিছু একটা আছে, আপনি মানে দুটোর একটা করেন, হয় বন্ধ দেন নইলে চলে যান বাসার থেকে। তো ওই জোহার যে আঙ্কেল ছিল, যে সে এটা না শুনে সে যেটা করে, যে সে ওই বাড়িওয়ালাকে বলে যে আপনার বাসায় নাকি এরকম সমস্যা আছে এবং আমরা তো আসলে এরকম শব্দ পাই। তখন বাড়িওয়ালা নাকি খুব রাগ করে তাদের উপরে, যে কি বলেন উল্টা পাল্টা কথা, আমার বাড়ি বদনাম করার জন্য বলতেছেন এইসব এই সেই। তো যাক, তো এই কারণে যখন মিতুকে অজ্ঞান অবস্থায় পায়, তো তার বাবা কি করে, ওই যে ফার্স্টে হুজুরকেই ফোন করেন যে আমার বাসায় এরকম গেস্ট এসেছিল এবং সে এরকম বেহুশ হয়ে গেছে। তো তখন যেটা হয় যে ওই হুজুর আসেন নিজে রাতের বেলা এসে। এবার আপনি দেখবেন যে এইসব মানে যারা নাকি একটু মানে ধর্মীয় লাইনের লোক, তারা কিন্তু খুব হেল্পফুল হয়। আপনি একটা ডাক্তারকে রাত্রে ডাকলে আজকাল পাওয়া বাংলাদেশে খুব কঠিন, মানে এটা আমি নিজে খুব কঠিন পাওয়া। বাট আপনি একজন হুজুরকে ডাকেন রাতের বেলা, মোস্ট অফ দ্য টাইম উনি চলে আসেন। হ্যাঁ, তো যাই হোক, উনি চলে আসেন, এসে উনি দেখেন, দেখে দোয়া টোয়া করেন, বলেন যে পানি ছিটা দেন মাথায় এবং বিভিন্ন দোয়া টোয়া পড়েন।
একসময় মৃত্যুর হুঁশ আসে, বাট তখন হুজুর বলে যে থাক, ওকে এখন বেশি প্রেশার দিয়ে না, সে কোন একটা ট্রমার মধ্যে দিয়ে গেছে, আপনার পরে তাকে জিজ্ঞেস করেন যে কি ব্যাপার তার। তো মৃত্যুকে ওই সময় প্রেশার দেওয়া হয় না, কয়েকদিন বেশ চুপচাপই থাকে সে। তারপর তাকে জিজ্ঞেস করে যে তোমার কি হয়েছিল, তখন সে বলে যে জিনিসটা হয়েছিল রাতের বেলা আমি এরকম শব্দ পাই, শব্দ পেয়ে মনে হয় যে কি একটা শব্দ আসতেছে এরকম, এবং গন্ধটা প্রকট হয়ে ওঠে, এবং আমি কিসের একটা টানে আমি হেঁটে হেঁটে চলে যাই ওখানে। তো আমি যখন কিচেনের কাছে যাই, ডাইনিং রুম থেকে কিচেনে দেখতেছি, তখন দেখতেছি যে কিচেনের ফ্লোরে আগুন জ্বলতেছে দাউ দাউ করে, এবং সে আগুনটা মানে কোনো সোর্স নাই, মানে মানে কোনো সোর্স থেকে জ্বলতেছে না, মাটির থেকে উঠতেছে আগুন। হ্যাঁ, আচ্ছা। এবং একটা কাঠ পোড়া গন্ধ পাচ্ছে, কিন্তু মানে কোনো সোর্স নাই কাঠের। এবং হঠাৎ করে দেখে আগুনের ওই পাশে একটা মহিলা দাঁড়ানো, মহিলাটা বেশ ফর্সা গায়ের রং, এবং সে তার চুলগুলো অনেক লম্বা, মাথা থেকে অনেক লম্বা, এবং সে বিচিত্র ভঙ্গিতে তাকায় আছে, এবং সে একটা একটা করে চুল ধরে আগুনে পোড়াচ্ছে তার, এবং তার শরীরের একটা সাইড মনে হচ্ছে পুড়ে গেছে পুরা, মানে তকতকা টাইপের পুরা। তো এটা দেখে সে আর সহ্য করতে পারে না, মহিলার ওই লোকটা দেখে সে সহ্য করতে পারে না, সে বেহুশে পড়ে যায় এখানে। আচ্ছা, এতটুকুই তার মনে আছে। তো এরপরে মৃত্যুর এই ঘটনা শোনার পরে ওরা একটু কিউরিয়াস হয় যে এরকম জিনিস কেন দেখলো, এবং ওই শব্দ গন্ধ, সবাই বেশ ভয় থাকে বাসার। তো তারা খোঁজ খবর নিয়ে জানতে পারে একটা দোকানদারের কাছে কাছাকাছি, বলে যে ভাই 2001-2 সালের দিকে এখানে ওই বাড়িটাতে, তখন টিন শেড বাড়ি ছিল, তো ওখানে একটা ম্যারিড কাপল উঠছিল আর কি বাসা। তো ওই বাসায় তখন কোনো গ্যাস বা কিছু ছিল না, কেরোসিনের চুলায় রান্না হতো। তো ওই লোকটা যখন কাজে যায়, ভদ্র মহিলা, নতুন সংসার, সে খুব মানে হাসি খুশিতে রান্না করতো। তো একদিন ওই বাসার থেকে এরকম খুব মানে কেয়ারটেকার নাকি ওই বাসার পাশ দিয়ে যাচ্ছে, সে দেখে পোড়া গন্ধ খুব। তো সে আসে, যে এসে দরজা ধাক্কা ধাক্কি করে, কেউ খুলে না, মানে আগুনের ধোঁয়াও দেখা যাচ্ছে। দরজা ভেঙে ঢুকে যে দেখে যে মহিলাটা পুড়ে গেছে আগুনে, অর্ধেক শরীর পুরো ঝলসানো, এবং এই মানে মানে সে সেন্সলেস। তো ওই লোকটা তখন তাড়াতাড়ি তার হাজবেন্ডকেও কল দেয় এবং মহিলাকে নিয়ে হাসপাতালে যায়। তো মহিলা মারা যায় আর কি। এবং সেই ভদ্র মহিলাকে নাকি মানে এমন ভাবে পুড়ছিল যে তাকে ভালো মতো গোসলও দিতে পারেনি তারা। আচ্ছা, দাফনটা মানে অনেক কষ্ট আর কি, ঠিক মতো গোসলও হয়নি, এভাবেই করে দাফন করা হয়েছে। এরপর থেকে নাকি ওই বাসায় এরকম কিছু প্রবলেম আর কি দেখা যায় আর কি। আচ্ছা, ওকে। সো এই ছিল ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আমরা একটা ছোট বিরতিতে যাবো এবং বিরতির পর আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি সবাই আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আমরা চলে যাচ্ছি আবারও বাবু ভাইয়ের কাছে একটা ঘটনার জন্য, এবং সেই ঘটনার পরে আমরা আবারও ফিরে আসবো আপনাদের কাছে। সেই পর্যন্ত আপনারা আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। রসুল ভাই, এটা হচ্ছে আপনার একটা গ্রামের কাহিনী। তো ওই গ্রামের যে ফ্যামিলি মেম্বার্স যারা ছিল, তারা তাদের আসলে মুরব্বী যারা ছিল, তারা বেশ সবাই মোটামুটি মানে আস্তে ধীরে চলে যান আর কি। তাদের লাস্ট যেই ভদ্রলোকটা বেঁচে ছিলেন সেটা হচ্ছে তাদের এক দাদা আর কি। তো এই ওরা আর কি মুরব্বীদের উপর খুব ডিপেন্ডেন্ট ছিল, যারা বড় ফ্যামিলির, তারা ছোটদেরকে সবসময় গাইড করে এবং তাদের আপনার যেটাকে বলে হুকুম আহকামে তারা চলাফেরা করত। তো দাদাই একমাত্র ব্যক্তি যিনি বেঁচে ছিলেন, এবং দাদা খুব পরেজগার লোক ছিলেন আর কি। তো ওর দাদা সবসময় আপনার বাসায় নামাজ কালাম এগুলো চর্চা করতেন। তো যখন বেশ বুড়ো হয়ে যান, ওনার অনেক কিছু করা হয় না, ওনাকে হেঁটে হেঁটে মসজিদে নিয়ে যাওয়া হয়। তো উনি বলতো যে আমাদের এই যে গ্রাম, আমাদের যে ভিটা বাড়িটা আছে এখানে, এটার মাঝখান দিয়ে একটা মানে জিনদের চলার পথ আছে, এবং এটা ওর বাবাকে বলতো যে এইখান থেকে একটা রাস্তা আছে, এটার মধ্যে দিয়ে জিন চলাফেরা করে। তো তোমরা এই কোনায় কোনো ঘর বাড়ি কিছু তৈরি করবা না এখানে, অলওয়েজ লিভ ইট ভ্যাকেন্ট, এবং এই পথটাকে ব্লকও করবা না, তোমাদের অবস্থা যেরকম হয়। আরো কিছু উপদেশ বাণী দাদা দেয় আর কি। তো এটা ওরা শুনে, তার বাবা এটা স্বীকারও করে যে হ্যাঁ আমি এটা করব, আপনি যা বলেছেন তাই। তো শুনে সেটা মেনে নেয়, এবং তারা ওইভাবে ওই বাসায় থাকা শুরু করে আর কি। তো একটা সময় দাদা মানে একদিন অসুস্থ হয় রাতের বেলা, এবং রাতের বেলা তিনি বলেন যে আমি যখন মারা যাব, তো তোমরা দেখবা যে কিছু মানুষ আসবে আমার দাফন করার জন্য, এবং যারা আসবে তাদেরকে কোনো কথা না বলে আমার ডেড বডিটা দিয়ে দিবা, এবং তোমাদের মধ্যে মানে যাকে তার বড় ছেলে উপদেশ দিয়েছিল যে তুমি তাদের সাথে যেতে পারো, আর কেউ যাবে না আর কি। তো বলছে যে ঠিক আছে, এটা মেনে নেওয়া কষ্ট, অন্য কেউ যাবে না, ফ্যামিলির একজন মানুষও যেতে পারে এই দাফন দেখার জন্য, মানে দাফন কাজে অংশগ্রহণ করার জন্য, ঠিক আছে। এবং ঠিক দাদার বলার সময় আর কি, যেদিন বলে উনি, এবং বলতেছে উনি যে আমি খুব শীঘ্রই মারা যাব, সম্ভবত আগামীকাল রাতে মারা যাব, এভাবে অবভিয়াসলি ডেট কেউ বলে দেন আর কি। যাই হোক, উনি আসলেই রাতের বেলা
উনি দেখেন যে উনি একটু ছটফট করতেছেন এবং একসময় উনি নাই। এবং স্বভাবতই ওনার দাদার কথা মতোই রাত্রেবেলা একটু গভীর হওয়ার সাথে সাথেই দেখে যে বাসার বাইরে মানুষ আসছে এবং হাঁক দিচ্ছে, জব্বা পরা বড় বড়। তো ওনার ছেলে যে ছিল সে রেডি হয় বাপের সাথে যাওয়ার জন্য, ভয়ও পায়। যারা আসছে তারা বেশ লম্বা লম্বা হুজুর টাইপের মানুষ। তো তারা এসে ডেড বডিটাকে নিয়ে আপনার সেই তাদের কাছে খাটিয়া ছিল সেটাতে উঠায় নিয়ে চলা শুরু করলো এবং কোনো কথা বাক্য ব্যয় করলো না। তো বাবা তাকে ফলো করলো আর কি, ওই ভদ্রলোকটা আর কি, সে ফলো করে গেছে। তো যেতে 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 বেশ কয়েকটা গ্রাম পার হয়ে গেল। পার হওয়ার পরে সামনে যে কবরস্থান, ওইটাকে বলতো যে বড় কবরস্থান আর কি। ওখানে সাধারণত মানে তাদের কয়েক গ্রামের মানুষ এসে ওখানে কবর দেয় আর কি। এটা বেশ বড় টাইপের একটা কবরস্থান ছিল। তো ওখানে নিয়ে যায়, তখন অলরেডি অনেক রাত হয়ে গেছে। তো সে তো নিজের বাবা, তার থাকতেই হবে। তো দেখে যে ওখানেই তারা একটা জায়গায় গোসল করার ব্যবস্থা করে এবং সব করে আর কি। তো উনি এতক্ষণ কথা বলছিল না এবং তাদের সাথে ঠিক কাপড়ও ছিল, কাপড়ের কাপড় টাপড় সব দিয়ে তারা ওই বডিটাকে আপনার রেডি করে কবর দেওয়ার জন্য। এবং যখন কবরে নামাচ্ছে তখন ছেলেকে বলে যে তুমি যদি চাও ওদের মধ্যে একজন, তুমি আসো, এসে ধরো তোমার বাবাকে নামাও। তো সেই ছেলে এসে নামায়, কবর দেয় এবং কবর দেওয়ার পর সে যথারীতি দেখে যে মানে ওই লোকজন দাঁড়ায় সেখানে দোয়া টোয়া পড়তেছে। এবং সে যখন নাকি পিছন ফিরে চলে আসার জন্য, খারাপ লাগতেছে তার বাবা, চোখ দিয়ে পানি পড়তেছে, হঠাৎ করে তাকায় দেখে যে ওই লোকগুলা কেউ নাই, সে একাই দাঁড়ায় আছে জায়গায়। এবং তার কাছে বেশ এটা ভয় লাগে, তার দুঃখ তো আছে, ভয় বেশি লাগে। যাই হোক, সে বাসায় চলে আসে। এটা হচ্ছে তাদের দাদার মিস্টিরিয়াস ব্যাপারটা আর কি। এবং তারপরে যেটা হয়, সেই লোক এসে বাড়িতে নর্মালি থাকে এবং আস্তে ধীরে তাদের বাড়িতে সময় পার হয়ে যায়। এক সময় সে থাকা অবস্থায় কখনো ওই জায়গায় কিছু করা হয় নাই আর কি, আপনার এই বাড়িঘর টাইপের কিছু করেনি। বাট তার পরবর্তীকালে যে সময়টা আসে, সেই সময় তার ছেলে মেয়েরা এক সময় আর কি ওইখানে ওই যে জায়গাগুলো দাদা নিষেধ করছিল এইসব জায়গাতে করবো না, সেখানে তারা ঘর বাড়ি বানানোর প্রস্তুতি নেয় এবং তারা ওখানে আপনার ঘর বানিয়েও ফেলে, তৈরিও করে। এখন সাধারণত মানুষ দেখা যায় যেসব জায়গাগুলোর কথা মানা করা হয় যে এখানে তৈরি করলে সমস্যা বা হওয়ার সময় প্রবলেম হয়, অ্যাকচুয়ালি যখন বাড়ি তৈরি করছে তখন তেমন কোনো সমস্যা হয়নি। তো বাড়ি তৈরিটা করার পর হচ্ছে আসল সমস্যাগুলো হয়। ওই বাসায় নাকি রাসেল ভাই যখন মানুষ থাকতে যায়, বিশেষ করে যে কর্নারটা পড়ছে ওই যে ওর দাদার দেখানো জায়গাটা, ওই জায়গায় রাত্রেবেলা প্রায় মানে দেখা গেছে 2-3 দিন পর পরই বাসার জানলার কাজ থাকে না, করে মানে প্রচন্ড শব্দ হয়, গ্লাস ভেঙে যায়। বাসার যে গ্রিলের দরজা জোরে জোরে স্ল্যাম করে মানুষ হঠাৎ করে অল অফ এ সাডেন। এবং কয়দিন আগে ওই আপনার করতেছিল, তারা ওই যে খেতে বসছে একজন, হঠাৎ করে নাকি খাবারের প্লেট ফ্লিপ করে পড়ে গেছে। এটা কমনলি নাকি মানে ইট হ্যাপেন্স, মানে এটা সবসময় হতে থাকে ওই বাসায়। এবং মানে এটা মানে খুবই আশ্চর্য যে জিনিসগুলো হয় সেগুলো খুব আশ্চর্যজনক জিনিস। এবং ঘটনাটা যে বলছে, গাজীপুর বাড়ি, নামটাম কিছু বলতে নিষেধ করছে। তো গাজীপুরের মানুষ, সে বলছে যে বাবু ভাই যদি কখনো আপনি আসতে চান, কাউকে আনবেন না, একলা আসবেন। আসলে আপনাকে আমি কিছু এক্সপিরিয়েন্স করাবো এবং আমি শিওর আপনি করবেন, এবং ওই রুমে থাকতে হবে আপনার। তো জিনিসটা আসলে রাসেল ভাই আমার কাছে খুব মিস্টিরিয়াস লাগছে ওই বাড়ির কাহিনী। আর আরেকটা জিনিস বলতে চাই, এই যে কোনো ছোট জিনিস, আমি হয়তো ভূতের সিনেমা এর আগে অনেক আগে বলছিলাম রাসেল ভাই যে একটা বাড়ি আছে মোহাম্মদপুরেরই একটা জায়গায়, সেই জায়গাটা হচ্ছে কি আমারই এক রিলেটিভ থাকতো, মানে খুব ক্লোজ রিলেটিভরা থাকতো ওই বাসায়। পরবর্তীতে ওই বাসা বিক্রি করে চলে যায় এমন একটা জায়গায় রাসেল ভাই, উইচ ইজ ভেরি এক্সপেন্সিভ প্লেস অফ মোহাম্মদপুর। এখান থেকে মানুষ সহজে জায়গা জমি বিক্রি করে চায় না। আচ্ছা, হ্যাঁ, তো সেই বাসাটা ছিল চরম হরিফিক। এখনকার দিনে এই কথাগুলো বললে মানুষ মানে কি বলে, মানে ইকবাল রোড, স্যার সৈয়দ রোড, হ্যাঁ লালমাটিয়া, এইসব জায়গার বাড়ি বিক্রি করে গেছে মানুষ, মানে আশ্চর্য। কিন্তু ওখানে গেছে, ইটস ট্রু, মানে বিশাল বড় জায়গা সহ বাড়ি বিক্রি করে গেছে। এবং আমার সেই সেটার কারণটা কি? বোনের হাজবেন্ডও এসেছিল আপনার সাথে, কিন্তু কাহিনী শেয়ার করেনি, ঘুরে গেছে। ওই বাসা তখনকার যেগুলো কাহিনী ছিল, ওই যে ইট আসতো, হ্যাঁ ইট মারতো ওখান থেকে রাতের বেলা, বাসার মধ্যে মানুষ দেখতো ছাদের উপরে বাচ্চা হামাগুড়ি দিচ্ছে। এবং ওই বাসা একটা কুয়া ছিল, খুব ভয়ের, হ্যাঁ খুব ভয়ের একটা কুয়া ছিল, অনেক কিছু ওখানে দেখা যেত, বাসার পিছনে দেখা যেত। আমি নিজে ছোটকালে আমি ছায়ার মতো দেখে ওটা পিছনে দৌড়াইতো যে আমি পড়ে গেছিলাম একটা গর্তে, গিটার হাতে ছিল দেখে আটকে গেছিলাম। তো ওই বাসা সম্বন্ধে আরো কিছু তথ্য পাচ্ছি নতুন, সেটা আপনাদেরকে আমি শোনাবো পরে এসে। মানে কিছু কিছু তথ্য। বাসাটা এখনো ওই রকম ভাবেই আছে? না, বাসাটা অ্যাপার্টমেন্ট হয়ে গেছে। তো অ্যাপার্টমেন্ট হয়ে গেছে। অ্যাপার্টমেন্ট হয়ে যাওয়ার পরে লোকজনের কি অবস্থা? এবং ওখানকার একটা মানুষ আর কি আমার সাথে যোগাযোগ করছে। তো সে যখন বলতেছিল যে আমাদের বাসায় অনেক কিছু হয়,
একটা কুয়া আছে, এটা আছে, এটা আছে। কুয়াটা কি এখনো আছে? এখনো আছে, কুয়াটা এখনো আছে। ওরা বলছে আছে, এখনো কুয়াটা আছে, মানে যে বলছে সে বলছে এখনো কুয়াটা আছে। এখনো নাকি হরিফিক ব্যাপার স্যাপার হয় ওই বাসায়। কদিন আগে নাকি খাবার খাচ্ছিল, আচারের বয়ামটা অটোমেটিক খুলে গেছে। আচ্ছা, এটা মানে খুবই স্ট্রেঞ্জ একটা ব্যাপার। সে খুবই বলতেছে strange। শব্দ হ্যাঁ, করে খুবই খুলছে, strange। যে মানে মানুষ হাত দিয়ে খুললে যেমন একটা এয়ারটাইট শব্দ না করে একটা শব্দ হয়, সেরকম শব্দ করে নাকি খুলছে আচারের ক্যানটা। এবং ভয় নাকি এখন ওখানকার একটা অ্যাপার্টমেন্ট, মানে যে বলছে কাহিনীটা সে ওই বিল্ডিং এর একটা অ্যাপার্টমেন্টে থাকে। বলছে যে এমন একটা ব্যাপার যে আমরা ডাইনিং স্পেসে যেতে ভয় পাই। এবং আমি ওর নামটাম কিছুই বলবো না, মানে কিন্তু সে বলছে সে নাকি মানে ছোট কালে কথাই বলে নাই এইসব কারণে, কয় বছর পর্যন্ত চুপচাপ ছিল, মানে কোনো কথা বলতে পারত না। তো আমি কিছু কাহিনী কালেক্ট করে ডেফিনেটলি আমরা সেটা নিয়ে আমি ওখানে যাবো, এবং যে হয়তো এক্স্যাক্টলি বাসা, যেহেতু কারো বাসা সেটা তার মানে বলা যায় না, সেটাই বাট যা যা ঘটে সেগুলো জানাবো, এবং উইচ ইজ 100% ট্রু। এবং আমি ওখানে সাফারার, মানে আমি নিজে ছায়া দেখে ওটা পিছনে দৌড়াইছি ছোট থাকতে, এবং এক পর্যায়ে ছায়াটা ভ্যানিশ হয়ে গেছে, আমি দেখি বাড়ির নিচে মাটি নাই, ঠাস করে মাটির তলে চলে যাচ্ছি। এরকম হয়েছে। আমার বোনের হাজবেন্ড, ও ছাদের মধ্যে দেখতেছে ইট মারতেছে, কাকে গালি দিচ্ছে, সাথে সাথে শত শত ইট তার গায়ে এসে পড়া শুরু করছে। হ্যাঁ, এগুলো তো সব মানে এগুলো ভয়ঙ্কর ব্যাপার আসলে। এবং ওই ছাদের মধ্যে একটা ছোট চিলে কোঠা ছিল, সেখানে একজন ভাড়া থাকতো, এক সিনিয়র ভাই। উনি রাতের বেলা দেখছে 2টা বাচ্চা হামাগুড়ি দিচ্ছে ছাদের মধ্যে। এবং অনেক ভয়ের জিনিস। আমার ফ্রেন্ড দেখছিল যে তার বড় ভাই মারা গেছে, হঠাৎ করে দেখে যে সে এসে ওই গেট দিয়ে তাকায়, দেখে গেট বেল দিছে কে, সে হেঁটে যেয়ে দেখে তার বড় ভাই দাঁড়ায় আছে গেটের সামনে। ও মাই গড, মানে এটাও তো খুবই হরিফিক ব্যাপার। আচ্ছা, সো মানে ব্যাপারটা আসলে এরকমই যে মানে এরকম একটা শহুরে জায়গায়, এরকম একটা শহরের শহর মানে একদম মানে কি বলবো, শহরের মেইন পয়েন্ট। হ্যাঁ, সেটাই সেখানে এরকম একটা ঘটনা ঘটছে এবং এখনো ঘটে চলেছে, এবং সেই বাসাটা ভেঙে ফেলা হয়েছে। তারপর আসলে আমার মনে হয় বাসাটা সারা ব্যাপার না, জায়গার ব্যাপার। যেমন হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে মানুষজন বাসা চেঞ্জ করে তখন আর কিছু থাকে না, চেঞ্জ করে অন্য বাসায় চলে গেল, তখন সবকিছু নর্মাল হয়ে যায়, সবকিছু নর্মাল হয়ে যায়। এই জন্য বাসাটা একটা বিগ থিং। আমি মানে অ্যাকচুয়ালি চিন্তা করতে পারি নাই যে এই বাসাটা এত বছর পরে, মানে আজ থেকে 20 বছর আগের ঘটনা বা 15-18 বছর। এবং মুশকিলটা হচ্ছে যে ওই দেখবেন যে হয়তো ওইখানে সবগুলো ফ্ল্যাটের মধ্যেও ঝামেলা নাই, ঝামেলা হয়তো আছে একটা দুটা ফ্ল্যাটে, কিন্তু সে আগের কথা যখন বলছি তখন ওই পুরো বাড়িটাতে সমস্যা ছিল। এবং আচ্ছা, বাড়িটা একটা বেসিক জিনিস কি, বাড়িটার নিচে ছিল একটা ক্লিনিক, ক্লিনিক ভাড়া দিয়েছিল, এবং ওই ক্লিনিকের কারণেও আর অনেক ব্যাপার স্যাপার আছে রাসেল ভাই। ও আচ্ছা, মানে অ্যাকচুয়ালি মানে খুবই মানে আমার কাছে খুব মানে ইন্টারেস্ট লাগছে যাওয়ার জন্য। আমি আই ক্যান ওয়েট। হ্যাঁ, ডেফিনেটলি আমাদেরও খুব শুনতে ইচ্ছা করছে, এবং আমরাও আশা করছি, আমরাও খুব ইগারলি ওয়েট করছি আপনার সেই ঘটনাগুলোর জন্য। ডেফিনেটলি আমরা খুব তাড়াতাড়ি সেই ঘটনাগুলো পেয়ে যাব। অলরাইট, ওকে, আমরা রিসেন্টলি আপনার যে কাজটা, সেই কাজটা নিয়ে শুনি যে কোথায় ঘটেছিল এবং কি করেছিলেন, সেটা আমাদেরকে বলেন। জি ভাইয়া, এটা সেপ্টেম্বরের 21 তারিখ ছিল। আমি ফজর নামাজের পর আজিমপুর কবরস্থান যখন ঘুরতে গেছি, আজিমপুর কবরস্থানে জিয়ারতে যখন যাই, তখন আমার এলাকারই আমলিগুলা গঙ্গারাম বাজার মসজিদ, আমাদের এলাকার কাছে, ওই লোকের সাথে আমার দেখা হয়। দেখা হতে ওই লোকটা আমাকে বললো যে মনির, আমি আপনাকে খুঁজতেছি, আমি তো খুব বড় সমস্যা আমার জন্য দেখা দিতেছে, আপনি আমার সাথে দেখা করবেন, তা আজকে রাত্রে যেভাবে হোক আমার বাড়িতে আসেন। তা আমি বলছি ঠিক আছে, মাগরিবের পর হয়তো আসতে পারি, আর নয়তো 8টা-9টার দিকে আমি আসবো নি সময় হলে। আচ্ছা, তো সেদিন আমি রাত্রে 9টার দিকে ওনার বাড়িতে যাই। ওনার বাড়িতে উনি 3 তলাতে থাকেন। তো যখন গেটটা তো বন্ধ, কলিং বেল আমি যখন টিপ দিই, তখন দরজাটা যিনি খুলেন, দরজার ছিটকানোটা আমি শব্দ পাই। তো প্রায় 7 ফুট লম্বা, এবং যে মহিলাটা দরজাটা খুলছেন, বৃদ্ধ মহিলা, তার পুরোটা মুখ ঢাকা ছিল কাপড় দিয়ে। তো আমি ভাবছি পর্দা করা। তো যখন আমি তাকে সালাম দিলাম, উনি সাইড হয়ে গেলেন। সাইড হয়ে যাওয়ার পর আমি দরজাটার ভিতরে ঢুকলাম। প্রথমে বারান্দা ছিল, বারান্দাতে ঢুকে দেখি কেউ নেই। আচ্ছা, তার রুমটাতে কোনো লোক দেখা যাচ্ছে না। আমি কয়েকবার সালাম দিতেছি জোরে জোরে, যে সালাম দিতে থাকি, কেউ আওয়াজ করবেই, দেখি না কারো কোনো আওয়াজ আসে না। ফোনটাতে আমি ওই লোকের নাম্বারে কল করলাম। এখন দেখি যে ফোনের শব্দ হইতেছে, রিং বাজতেছে। আমি বন্ধ করে দিয়ে আবার সালাম দিলাম। ওই লোক ঘর থেকে বের হয়ে আসলো, সকালে যার সাথে আমার দেখা হয়েছে। উনি দেখে আমাকে বললো যে আপনি আসছেন? তো বললাম হ্যাঁ। তো বললো আপনি বসেন, আমি ফ্রেশ হয়ে আসি। তো যখন বসলাম, উনি উজু করতে গেলেন।
আমি যখন বসছি কিছুক্ষণ পর যিনি দরজাটা খুলছেন, যে বৃদ্ধ মহিলা, উনি দেয়ালের এক পাশে দাঁড়িয়ে খুব সুন্দর একটা পেয়ালায় 4টা মিষ্টি নিয়ে আসলেন। মিষ্টিটা টেবিলটার মধ্যে রেখে দিলেন। কিছুক্ষণ মানে তখন কিছু বললেন না। কিছুক্ষণ পর আমাকে বলেন, বাবা মিষ্টিটা খাও। তখন আমি হেসে বললাম, ঠিক আছে খাবনি। ওই মুহূর্তে ওই লোকটা যখন আসলেন ফ্রেশ হয়ে, তখন আমাকে জিজ্ঞেস করতেছে, মেহেরুদ্দিন ভাই এই মিষ্টিটা কি আপনি নিয়ে আসছেন কোন মিলাদের? তখন আমি বললাম, না, এটা আপনার বাসার থেকে দেওয়া হয়েছে। তখন উনি আমার হাত ধরে উঠালেন, উঠিয়ে আমাকে ঘর 3টা রুম তার ছিল, 3টা রুম আমাকে দেখালেন। বলে আমার ঘরে তো কোনো লোক নেই, আমার ওয়াইফ ছেলে মেয়ে ঈদের বাড়িতে গেছে, গ্রামের বাড়িতে ঈদের ছুটিতে ওরা বাড়িতে গেছে, আমার ঘরে কোনো লোক নেই, তো মিষ্টিটা কে দিল আপনাকে? তখন আমার তো আপনার ঘরের মানুষই, দরজাটা তো খুলছে একটা বৃদ্ধ মহিলা। যখন আমি বললাম তখন খুব অবাক হলেন, দরজা খোলা ছিল না বন্ধ ছিল? বললাম বন্ধ ছিল, দরজাটা খুলে দিছে এবং মিষ্টিও ওই লোকটাই আমাকে দিছে। আচ্ছা। তুমি যখন দাঁড়িয়েছিলেন হঠাৎ করে তিনি অজ্ঞান হয়ে গেলেন, পড়ে গেলেন মাটিতে। পড়ে যাওয়াতে আমি এক পানি নিয়ে তাকে মুখের মধ্যে যখন দিছি এবং কপালটাতে হাত রেখে বললাম, ভাই আপনার কি সমস্যা? তখন উনি আমাকে তার হাতটাকে আমার গলার টিপ ধরে জোরে ধাক্কা মারছে। ধাক্কা মারতে আমি একটা দেয়ালে গিয়ে আঘাত পাই। তখন আমার মুখ থেকে বের হয়ে গেছে একটা দোয়া ওয়ালাকাত ফাতান্না সুলাইমান, এরকম একটা জোর শব্দ মানে আমি বলে ফেললাম। তো যখন বলছি তখন দেখতেছি যে লোকটা পড়ে গেছে, তার কাছ থেকে সেই যে লোকটা মহিলাটা 7 ফুটে, উনি হাইটা জানলা দিয়ে লাফ দিয়ে চলে গেছে। জানলাটা যে বন্ধ ছিল, গ্লাস যে ফেটে গেছে সেটাও শব্দ পাইছি। জানলা দিয়ে লাফ দিছে। তখন আমি অবাক হইলাম যে জানলা দিয়ে এরকম একটা লোক চলে গেল, এটা তো ভালো জিনিস না। পরে যখন আমি লোকটাকে তুললাম তখন ওনাকে আমি পানি খাওয়াইছি 1 গ্লাস। পরে আমি বলছি, আমি আজকে আপনার সারা রাত এই বাড়িতে থাকবো, আমার খুব প্রয়োজন আছে। তখন ওই রাত্রে বসে আমি উপস্থিত করাইতেছিলাম। যিনি চলে গেছেন ওনাকে বললাম, তুমি যেখানেই থাকো, যা হও, তুমি আমার সাথে যখন দেখা দিছো এখন এই মুহূর্তে তুমি আমার কাছে চলে আসবা, এসে দেখা দিবা কেন আসছো এই ঘরে। পরবর্তীতে ওই লোকটার সাথে ভর করে আসছে। ওই লোকটা তখন তার ভাষা কথাবার্তা সব উলট পালট হয়ে গেছে এবং আমাকে বলতেছে যে আমি অনেক দূর থেকে আসছি, গুলিস্তান থেকে, গুলিস্তানে 30 মাইল দূর থেকে আমি আসছি। এই লোকটাকে আমার খুব পছন্দ হয়েছে, আমি এই লোকটার সাথেই থাকবো, যত বড় লোক আসুক আমাকে এর কাছ থেকে তাড়াতে পারবে না, তুইও চলে যা, তোর পরিবারকে আমি ধ্বংস করে ফেলবো। তখন বলছি, না, তোমাকে এখান থেকে চলে যেতে হবে, কারণ যেহেতু ওর সমস্যা অনেক কিছু। পরে যখন আমি ওর কাজ করি, তারপর যখন একটু পানি দিয়ে দিই, সে অজ্ঞান হয়ে পড়ে। অজ্ঞান হওয়ার পর থেকে কিছুক্ষণ পর জ্ঞান ফিরে পর সেই লোকটা বলতেছে, ভাইয়া আমি এখন সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছি, আমার কেমন ভালো লাগতেছে। তখন আমি বললাম, ঠিক আছে 7টা দিন দেখবেন, যদি 7 দিনও কোনো সমস্যা হয়ে থাকে আমাকে বলবেন। এখন পর্যন্ত ওই লোক আমাকে বলতেছে, না ভাই আমি আর কোনো সমস্যা ঘরেও দেখি না, আমার শরীরটাও তো কোনো রকমের সমস্যা দেখি না, আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। অনেক ধন্যবাদ আপনাকে। আপনারা কোনো কোয়েশ্চেন থাকলে আমাদেরকে SMS এর মাধ্যমে এবং ফেসবুকে করতে পারেন। আমাদের ছিল যে ভাইয়া মিষ্টিটা, জি, সেই মিষ্টিটা কিন্তু আমি বলে দিছি যে কাককে খাওয়া দিতে আর নতুবা পানিতে ফালিয়ে দিতে। আচ্ছা, ঠিক আছে। তো আপনারা যারা কোনো কোয়েশ্চেন করতে চান, জানাতে চান কোনো কিছু, সেটা আপনারা জানাতে পারেন এবং প্রশ্ন করতে পারেন আমাদেরকে। যাই হোক, আমরা চলে যাব আমাদের আজকের অতিথিদের কাছে এবং ঠিক মোটামুটি অলরেডি আপনি যাদেরকে ভিডিও যাকে প্রথম দেখেছেন তার কাছে আমরা প্রথম যাচ্ছি। আমাদের আজকের প্রথম অতিথি, আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন একটু যদি বলতেন আমাদেরকে। রাসেল ভাই, ধন্যবাদ আপনাকে। ডিয়ার লিসেনার, আমি যুক্তিসঙ্গত কোনো কারণে নামটা বলছি না। আমি মিরপুর 2 নম্বর থেকে এসেছি, আর পেশায় একজন শিক্ষকতা, মিরপুর 11 নম্বরে আমি শিক্ষকতা করি। আর মূলত আমার যে ঘটনাটা একটা আমাকে নিয়ে, আমি এই ঘটনা নিজে একজন ভিকটিম। ঘটনাটা আজ থেকে আমি সরাসরি আনুষ্ঠানিকতা না করে ঘটনায় চলে যাই। ঘটনাটা আজ থেকে 5 থেকে 6 বছর পূর্বে, যখন এমন এক সময় ছিল যে আমি জিন ভূত এইগুলোর প্রতি একটা কিউরিওসিটি আমার ভিতরে ছিল ছোটবেলা থেকে। তো আসলে রাসেল ভাই এখন যেভাবে আমাকে দেখছেন, আমি আসলে এরকম ছিলাম না এক সময়, মানে যেভাবে ভিডিওতে আমাকে দেখা যাচ্ছে সেভাবে আমি এক সময় ছিলাম না। আমি এরকম জুব্বা পরতাম, লম্বা পাঞ্জাবি জাতীয়, এবং চুল ছিল পাগড়ি জাতীয় চুল। আর
5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করতাম। তো এর ভিতরে জিন বশ করা বা ধরার একটা প্রবণতা আমার ভিতরে আসে, এবং আমি আজ থেকে আমি সরাসরি আনুষ্ঠানিকতা না করে ঘটনায় চলে যাই। ঘটনাটা আজ থেকে 5 থেকে 6 বছর পূর্বে, যখন এমন এক সময় ছিল যে আমি জিন ভূত এইগুলোর প্রতি একটা কিউরিওসিটি আমার ভিতরে ছিল ছোটবেলা থেকে। তো আসলে রাসেল ভাই এখন যেভাবে আমাকে দেখছেন, আমি আসলে এরকম ছিলাম না এক সময়। মানে যেভাবে ভিডিওতে আপনাকে দেখা হ্যাঁ, আমাকে যাচ্ছে, দেখা যাচ্ছে সেভাবে আমি একসময় ছিলাম না। আমি এরকম জুব্বা পরতাম, লম্বা পাঞ্জাবি জাতীয়, এবং চুল ছিল পাগড়ি জাতীয় চুল, আর 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করতাম। তো এর ভিতরে জিন বশ করা বা ধরার একটা প্রবণতা আমার ভিতরে আসে, এবং আমি এটা নিয়ে বেশ দীর্ঘদিন আমাদের যে এলাকার সাধারণ যে লোকাল যারা মাওলানা রয়েছে তাদের কাছ থেকে পরামর্শ নিতাম। তারা বিভিন্ন ধরনের আমল আমাকে বলতো যে তোমরা এই আমলগুলো করলে বা তুমি এই আমলটা করলে এটা হয়তো বা পাবে। তো এক মাওলানা আমাকে একটা আমল দিয়েছিল। তো এটা বললো যে তুমি এটা 41 দিন যদি করতে পারো এবং প্রতিদিন রাত্রে এটা 1000 বার করে পড়তে হবে। তো কিছুদিন করেছিলাম, কিন্তু আমার আর সাহসিকতা কুলালো না যে আমি এটা কন্টিনিউ করে যেতে চাই। তো আমি মাঝপথে এটা বাদ দিয়ে দিলাম। এরকম 18 থেকে 20 দিন করার পর এটা বাদ দিয়ে দিয়েছিলাম। তো এরকম এক পর্যায়ে আমার বিবাহের একটা মুহূর্ত চলে আসলো। বিবাহের জন্য আমার পাত্রী দেখা হলো। তো বিবাহের একটা মুহূর্তে, বিবাহের 1 মাস পূর্বে কোনো এক রাত্রে আমাকে দেখানো হলো যে আপনার বিবাহতে কোনো জটিলতা আছে, এটা স্বপ্নের মাধ্যমে আমাকে দেখানো হলো। তো যখন দেখানো হলো, তো এখন এই জিনিসটা আমি নেগলেক্ট করলাম যে হয়তো বা স্বপ্নে আমরা অনেক সময় অনেক কিছু দেখি বা প্যারানর্মাল অনেক কিছু ঘটনা ঘটতে পারে জাতীয়। তো এটা আমি ইগনোর করে গেলাম যে এটা কিছু না। আচ্ছা, তো বিয়ের 1 মাস পূর্বে থেকে এর একটা প্রাদুর্ভাব দেখা গেল। যেমন আমার হবু ওয়াইফের চুল স্বাভাবিকভাবে পড়ে যাওয়া। তার চুল অনেক বড় ছিল, স্বাভাবিকভাবে চুলগুলো পড়ে যেতে শুরু করলো, এবং আমার ভিতরে একটা দুর্বলতা কাজ করলো। আমার শরীরটা ভার হয়ে আসা শুরু করলো। তো অনেকে যারা মুরব্বী, বিশেষ করে আমার মা এবং আশেপাশে যারা মুরব্বী, তারা বললো যে বিয়ের আগে মেয়ের এরকম স্বাভাবিক চুল পড়ে যাওয়া এটা একটা অকল্যাণ জাতীয়। তো আমি জিনিসটা চিন্তা করলাম হয়তোবা মুরব্বীরা এই জাতীয় কোনো কথা বলতে পারে, যে হয়তোবা শুনে আসছে তারা আগে থেকে। তো এই জিনিসটাকে ইগনোর করে দিলাম যে না, এটা বিশেষ কিছু না, এই জাতীয় নিয়ে আমার চিন্তা করা উচিত না। তো বিবাহ হলো আমার। বিবাহ হওয়ার পরে বিবাহের 18 দিনের মাথায় আমি কোনো একদিন আমার শ্বশুর বাড়ির দিকে যাচ্ছিলাম। যার পথে তার প্রথম সিমটম আমার ভিতরে দেখা যায়। সেটা হলো আমি যখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো এর আগে একটু বর্ণনা করে নিয়ে আসবেন। সেটা হলো আমার বাসা থেকে আমার শ্বশুর বাসার দূরত্ব 10 থেকে 15 মিনিট হেঁটে যেতে লাগে, আর রিক্সা গেলে 5 মিনিট যথেষ্ট। তো আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো যাওয়ার পথে হঠাৎ পায়ে আমার কাটা যেত একটা জিনিস ফোটে। তো এটা আমি ইগনোর করি যে হয়তো বা কাটা যেত কোনো জিনিস ফুটছে, থাক, এটা কিছু না, বিষয় কিছু না, চলে গেলাম। সেদিন রাতে স্বাভাবিক হলাম। সকালে আর আমি বেড থেকে উঠতে পারি না, আমার শরীরটা ভার হয়ে গেছে। আমি শরীর প্রতিটা পয়েন্টে বা জায়গাগুলো, বিশেষ করে জয়েন্ট পয়েন্ট যেগুলো, এগুলা প্রচুর পেন শুরু হয়ে গেল। তো সেই অবস্থায় আমি উঠতে পারলাম না। কোন রকম আমাকে ধরে উঠানো হলো। আমার ওয়াইফ আমাকে সহযোগিতা করলো উঠাতে। তো এক পর্যায়ে আমার বাবা বলল যে ডাক্তার দেখাতে। তো আমি আমাদের লোকাল যে ডাক্তারগুলো, আগে খালিশপুর এলাকার, আমি আগে বলিনি, আমি হলাম খালিশপুরের বাসিন্দা, এটা খুলনা অবস্থিত। তো এক পর্যায়ে লোকাল ডাক্তারগুলো আমি দেখালাম। তো লোকাল ডাক্তারগুলো দেখানোর পরে তারা আমাকে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক এগুলো দিল, বলে এগুলো আপনি খান, খেলে হয়তো আপনি সুস্থ হয়ে যাবেন, এটা কোনো বিশেষ কিছু না। তো যখন আমি এগুলা গ্রহণ করা শুরু করলাম, 1 সপ্তাহ কেটে গেল, কিন্তু আমার শারীরিক কোনো উন্নতি হলো না আসলে, বরঞ্চ আরো অবনতি হতে লাগলো। এখন এরকম অবস্থায় চিন্তা করলাম যে তাহলে লোকাল ডাক্তার না দেখি হয়তো বা ভালো কোনো ডাক্তার আমি দেখানোর চেষ্টা করি। পরবর্তীতে ওই একটা বছর ওইরকম অতিক্রম হলো। বিভিন্ন জায়গায় বিভিন্ন ডাক্তার দেখালাম, ইভেন এমনকি ঢাকায় আসছি। আমি রিসেন্টলি ঢাকা এসেছি। পূর্বে আমি বিভিন্ন ডাক্তারখানায় এসেছিলাম, বিভিন্ন বড় বড় হাসপাতালগুলোতে গিয়েছি। তো তারাও আমাকে মেডিসিন দিয়ে দিল, প্রেসক্রিপশন করে দিল, বললো যে এটা কিছু না, জাস্ট একটা পেইন। এটা আপনি কিছু টেস্ট দিল আমাকে টেস্ট করানোর জন্য, কিছু এক্সরে করলাম। এক্সরে করার পর বললো যে না, স্বাভাবিক কিছু নেই, পায়ে কোনো সমস্যা মনে হয় না নেই আপনার শরীরে। তো আপনি এই মেডিসিন গুলো ক্যারি করেন, আপনি সুস্থ হয়ে যাবেন।
তো এইভাবে আমি মেডিসিন ক্যারি করা শুরু করলাম। তো মেডিসিন যখন ক্যারি করে আসল ভাই, তখন অবস্থার আরো পরিবর্তন হতে লাগে, মানে ভালোর দিকে না গিয়ে ওটা খারাপ দিকে আরো যেতে লাগে। তো এক পর্যায়ে চিন্তা করলাম যে মেডিসিন গুলো আমি খাচ্ছি, শরীরে কোনো বিরূপ প্রতিক্রিয়া করতেছে কিনা, এফেক্ট করতেছে কিনা। তো এরকম আস্তে আস্তে ফ্রাস্ট্রেশন হওয়া শুরু হয়ে গেল আমার ভিতরে, ভালো লাগে না, কোনো কাজ করতে পারি না। আর শিক্ষকতা অনেক আগে থেকেই করি, প্রায় 10 বছর ধরে শিক্ষকতা করতেছি, ইংরেজি পড়াচ্ছি আমি, খালিশপুরে আমার নিজস্ব কোচিং ছিল। তো আস্তে আস্তে ফ্রাস্ট্রেশন হয়ে যায়, কোচিং যাওয়া বন্ধ হয়ে যায়, ভালো লাগে না, খাওয়া দাওয়া ভালো লাগে না, মাথা ঝিম ভরে, শরীরটা ভার হয়ে যাচ্ছে। এই যে তো বিভিন্ন ঘটনা আমার সাথে ঘটতে শুরু করলো, যে মোটামুটি নিজেকে মনে হচ্ছিল যে আমি কি করব, কোথায় যাব, কার কাছে যাব, কোনো ওয়ে নেই। তো এরকম এক পর্যায়ে কোনো একদিন আমি আমার বন্ধুর দোকানে বসেছিলাম। বন্ধুর নাম হলো শাকিল, শাকিলের দোকান, কম্পিউটারের দোকান। সেখানে বসেছিলাম, এমন মুহূর্তে একটা লোক আসলো। আমরা সেখানে 3 জন বসেছিলাম, আমি, শাকিল এবং সুজন আরেক বন্ধু। তো এমন মুহূর্তে এক লোক আসলো, যে লোককে আমি কোনো সময় আগে দেখিনি, কোনো সময় দেখিনি আগে। তো এসে তিনি আমাকে ইন্ডিকেশন করে ডাক দিল, ডেকে বলল, আপনি একটু বাইরে আসবেন, আপনার সাথে কিছু কথা আছে। আমার আশ্চর্য লাগলো যে এখানে আমরা 3টা লোক বসে আছি, যে 3 জনকে ডাক না দিয়ে কেন উনি আমাকে ডাক দিল। তো আমি আসলাম, তখন উনি বলল যে আপনার কোনো একটা সমস্যা আছে। বললাম যে কি জাতীয় সমস্যা? সে বলল, আপনার কাছে কোনো একটা জিনিস আসতে চাচ্ছে কিন্তু সে আসতে পারতেছে না। আপনার কাছে সেই জিনিসটা আসতে চাচ্ছে, এখনো আসতে চাচ্ছে, কিন্তু সে আসতে পারতেছে না। তা আমি চিন্তা করলাম যে সেই কথাটা আমার মনে পড়ে গেল, যে হয়তোবা আমি একসময় জিনের একটা সাধনা করতাম, কিন্তু সাধনা করতে 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 ছেড়ে দিয়েছি। এর ভিতরে একটু কথা বলে নিই রাসেল ভাই, যে সাধনা যখন করতাম আমি কিছুদিন করার পরে, এই রাতে যখন ঘুমাতাম, তো বিভিন্ন ধরনের আমার গায়ে শব্দ আসতো, চর আসতো, অনেক সময় গালে চর পড়তো, পিঠের উপরে চর পড়তো। তো স্বাভাবিক সকালে গালগুলো ফুলে যেত। তো এটা মা যখন জানতে যেত, আমি বললাম যে হয়তোবা কোনো পিঁপড়া বা কোনো বিষাক্ত কোনো কিছু কামড় দিয়েছে, এই কারণে। এই জিনিসগুলো আর আমি তাকে বলতাম না, মাকে ইগনোর করতাম, ইগনোর করে দিতাম। ওয়াইফ জানতে চেত, ওটা আমি ইগনোর করে দিতাম। তো ওয়াইফ আমার একদিন বললো যে না, এটা আপনার কোনো কিছু না, আপনার হয়তোবা আপনি কোনো কিছু লুকাচ্ছেন এখানে। তো আমি বললাম যে হ্যাঁ, আমি একটা জিনিস লুকাচ্ছি। তখন ওয়াইফকে এই কথা বললাম। তো যাক, আমি রাসেল ভাই সেই জায়গায় চলে যাচ্ছি। তো উনি লোকটা যখন আমাকে ডাক দিয়ে বললো যে আপনার একটা সমস্যা আছে, আপনার কাছে কোনো একটা জিনিস আসতে চাচ্ছে, কিন্তু কোনো হয়তোবা ওই সে খুঁজে পাচ্ছে না, বা আপনি কিছু করতে পারতেছেন না, বিধায় সে আসতে পারতেছে না, হয়তোবা সে আপনাকে একটা ক্ষতি অলরেডি করে দিয়েছে। তো আমি এই জিনিসটা হিসাবটা তখন মিলে গেল যে হ্যাঁ, অলরেডি আমার শারীরিক অবস্থার পরিবর্তন হয়ে গেছে, তো আমি আসলে এই ক্ষতিটার ভিতরেই আছি, এটা অনুভব করলাম, যে তার কথার সাথে কথাটা মিলে গেল। তো আমি যখন তার পরিচয় জানতে চাই, তখন তিনি তার পরিচয়টা দেন না। উনি বলেন যে আমি আপনাদের বাসায় যাব। ঠিক আছে, ওয়েলকাম, আপনি আসেন। কবে আসবেন? বলে কালকে আসবো। তো কালকে স্বাভাবিক অ্যাজ ইউজুয়াল উনি চলে আসলো। আসার পরে আমার বাসাটাকে পর্যবেক্ষণ করলো এবং আমাকে একটা তাবিজ দিয়ে গেল, বলো এইটা আপনি রাখবেন, তাইলে হয়তোবা এই জাতীয় শক্তি থেকে বা এই জাতীয় যে ক্ষতিটা হচ্ছে, ক্ষতি থেকে হয়তোবা কিছুটা আল্লাহ যদি মাফ করে, মাফ করতেও পারে। তো আমি তাবিজটা স্বাভাবিক রাখলাম, এবং রাখার সময় উনি বলে দিলেন যে আপনি তরকারিতে কিছু কিছু খাবার খাবেন না, যেমন হলুদ খেতে পারবেন না, পেঁয়াজ খেতে পারবেন না, অতিরিক্ত ঝাল খাবেন না। এই জাতীয় জিনিসগুলো পুরোপুরি নিষিদ্ধ করে দিল আমার জন্য। সেভাবে মানলাম। কিছুদিন মানার পরে আর স্বাভাবিক রইলাম না। তো কোনো একদিন, আপনার কি তাবিজটার পরে অবস্থা ভালো হচ্ছিল? তাবিজটা যখন আমি ইউজ করতেছিলাম আসল ভাই, ইউজ করার পরে কিছুটা অবস্থা উন্নতি হয়েছিল, কিছুটা উন্নতি হয়েছিল। তো কোনো এক কারণে তাবিজটা একদিন ঘুমের মাধ্যমে, যখন আমি রাতে ঘুমাই, সকালে উঠে দেখি যে তাবিজটা আমার নেই, হাতে হারিয়ে গেছে কোনো একভাবে। এটা আমি জানি না কিভাবে, আজ পর্যন্ত কারোর খুঁজে পেলাম না। ওয়াইফকে জিজ্ঞেস করলে ওয়াইফ বলে না, আমি বিছানায় তো সকালে আসলে গোছগাছ করার সময় অনেক সময় হয়তো বা পড়ে যেতে পারে, এটা ঠিক আছে, বুঝলাম যে তাবিজটা হারিয়ে গেছে। তো এখন উনি আমাকে হারিয়ে যাওয়ার পরে এখন আমার অবস্থা সে আগের মতো খারাপ হতে শুরু করলো, ইভেন আরো ডিটোরিয়েটিং হয়ে গেল, আরো হানিকর হয়ে গেল। এখন এমতো অবস্থায় কোনো উপায় না পেয়ে ফ্রাস্ট্রেশন হয়ে গেলাম আরো, যে কি করব। এবং বড় বড় ডাক্তার দেখলাম, অনেক টাকা পয়সা নষ্ট করলাম, কিন্তু আমার তো কোনো ওয়ে হলো না, বা আমি কোনো ওয়েকে গেট করতে পারলাম না, যে কি করব এখন আমি। তো এমন এক সময় সেই দোকানে, যে দোকানে শাকিলের দোকানে বসেছিলাম, ওই দোকানে যখন বসে আছে, তখন আমার এক বন্ধু সুজন, সে বলছে যে তুমি আমাকে একটু সময় দিতে পারো। বললাম কেন? তোমাকে আমি এক চাচার কাছে নিয়ে যাব। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি যাব।
তো অ্যাজ ইউজুয়াল আমি গেলাম তার পরের দিন। তো যাওয়ার পরে চাচার একটু বলে দিই, চাচার নাম হলো শহীদুল ইসলাম। উনি খালিশপুর কিচেন জুট মিলে শ্রমিক। তো এখানে যখন আমি গেলাম চাচার কাছে, যাওয়ার পরে চাচা আমাকে দেখা মাত্রই বললেন যে আপনি ওই বেডে বসেন, এই বেডে না বসে ওই বেডে বসেন। তখন সবার আমার বোঝার একটু সুবিধা হবে, মানে আপনি মেসে গিয়েছিলেন, সেই মেসে উনি একটা অন্য বেডে বসতে একটা বললো। তো আমার একটা অবাক হলো যে এই কেন চাচা এই বেডে বসতে না বলে ওই বেডে বসতে বললেন। তো আমি বসলাম। বসার পরে আমি সেই বন্ধুকে বললাম, সুজনকে বললাম যে সুজন তুমি আমার বিষয়ে একটু বলো তাকে। তো সুজন যখন চাচাকে বললো যে দেখেন তো চাচা, আমি আমার এক বন্ধু, সে বিগত এরকম ঠিক আছে, ওই ঘটনাটা বললো, আপনার সমস্যাটার কথা বললো। বলার পরে চাচা তখন কি করলো, মানে এটা আমার আসলে না দেখলে বিশ্বাস করার মতো নয় রাসেল ভাই জিনিসটা, যে চাচা এক গ্লাস পানি নিলেন, পানির অর্ধেক পানি ফেলে দিলেন, অর্ধেক পানি ফেলে দিয়ে হাতে কি জানি একটা সুরার মতো পড়লেন, পরে ফু দিলেন। ফু দেওয়া মাত্র আমরা যেরকম মোবাইলে কথা বলি রাসেল ভাই, উনি ঠিক গ্লাসটা নিয়ে কানের কাছে নিয়ে ঠিক এইভাবে কথা বলতেছেন এবং তার হাতটা নড়তেছে। এবং যখন হাতটা নড়তেছে তখন আমাদেরকে বলেছিলেন যখন আমি কথা বলবো তখন আমার হাতটা চেপে ধরতে। তো আমরা ওইখানে উপস্থিত 2-3 জন ছিলাম, আমার হাতটা চেপে দেওয়ার পরেও হাতটা প্রচুর পরিমাণ নড়তেছে, কিন্তু আমরা ঠেকায় রাখতে পারতেছি না। তো উনি একটি কথা বললেন যে আপা এমক নামের স্থানে এমক নামের লোকের কি সমস্যা। এখন কাকে আপা করলেন এই জিনিসটা আমরা আর বুঝতে পারিনি, যে কাকে তিনি আপা করে সম্বোধন করলেন। তো উনি যেটা জানালেন যে হ্যাঁ ওর একটু সমস্যা রয়েছে, ও একসময় একটা সাধনা করতে করতে সে ছেড়ে দিয়েছে। তো ওকে স্বপ্নের মাধ্যমে ক্ষতি করা হয়েছে। তো আমি যখন ক্ষতিটা জানতে চাইলাম যে চাচা একটু খুলে বলেন ক্ষতিটা কেমন হয়েছে আমার, তো চাচা বলল আপনাকে স্বপ্নের মাধ্যমে চিলের মাংস খাওয়ানো হয়েছে। তা আমি একটু শুনে অ্যাস্টনিশড হয়ে গেলাম যে চিলের মাংস কিভাবে খাওয়া, স্বপ্নে আবার কিভাবে খাওয়ায় মানুষকে। তো একটু অবাক হয়ে গেলাম কিছুটা যে চিলের মাংস, তারপর বিশ্বাস করে নিলাম। তো উনি বললো যে সেই জিনিসটা আপনার শরীর থেকে বের হওয়া না পর্যন্ত আপনি সুস্থ হবেন না, কোনো সময় সুস্থ হবেন না, এই মেডিসিন যাই করেন কোনো কিছু আপনার কাজে আসবে না। জি। তো উনি আমাকে নিয়ে নেওয়ার পরে রুমটা সম্পূর্ণ অন্ধকার করে দিল। অন্ধকার করে আমি যে বেডে বসেছিলাম সেই বেডে আমাকে শোয়া দিল। তো আমি শুয়ে রইলাম এবং শোয়ানোর পরে আমার যে নাভিটা শার্টটা একটু উঠিয়ে দিল, উঠিয়ে নাভিতে দেখলাম কিছু পানি দিল, পানি পরে দিল এবং কিছুটা আমি হাতের একটু ইশারা মানে পেলাম যে হয়তো বা নাভিতে উনি কোনো কিছু করতেছেন। তো যেখানে নাভিটা বন্ধ, নাভিতে কোনো ছিদ্র নেই, এটা তো আমরা সবাই জানি। কিন্তু কিছুক্ষণ পরে দেখলাম 5-7 মিনিট পরে দেখলাম আলো জ্বালানো হলো, আলো দেখলাম উনি আমাকে দেখালেন যে আপনার নাভি থেকে এই যে মাংসগুলো বের হয়েছে, প্রায় সেখানে মানে পচা মাংস, একটা মাংস প্রায় 100 থেকে 150 গ্রাম এরকম একটা মাংস একটা স্তূপ বের হইলো ওইখান থেকে। তো এটা দেখানো আমাকে দেয়া হলো, বলে এই জিনিসটা আপনাকে স্বপ্নে খাওয়ানো হয়েছিল, এই কারণে আপনি অসুস্থ হয়ে গেছেন, আপনি যে কোনো মেডিসিন গ্রহণ করলে আপনার কাজ হচ্ছে না। তো যখনটা আমার শরীর থেকে বের হয়ে আসলো রাসেল ভাই, তখন আমি একটা অনুভব করলাম যে আমার শরীর থেকে কি যেন একটা জিনিস বের হয়ে গেছে, এটা আমি অনুভব করলাম তখন, যে কি যেন একটা জিনিস আমার শরীর থেকে বের হয়ে গেছে, একটা শরীরটা ফ্রি হয়ে গেছে, আগের মতো নেই। তারপর চাচা আমাকে কিছু নির্দেশনা দিলেন এবং আমাকে বললেন একটা তেল এনে দিতে। তো তেল আমি আনলাম, আনার পরে বললো যে এটা আগামীকালকে তেলটা নিয়ে যাবেন। তো আমি চিন্তা করলাম যে তেলটা আমি দিয়ে আসলাম, তেলটা তো সঙ্গে সঙ্গে এর আগে যাদের কাছে গিয়েছিলাম, অনেক হুজুরের কাছে গিয়েছে, যেটা আমি মাঝখানে বলতে ভুলে গেছি, তারা সঙ্গে সঙ্গে পরে ফু দিয়ে দিত তেলটা লাগানোর জন্য, সঙ্গে শরীরে যেখানে যেখানে সমস্যা আছে সেখানে আপনি লাগাবেন। তো চাচা সেদিন রাতে আর তেলটা দিল না আমাকে। তো তেলটা না দিয়াতে আমাকে বললো যে আগামীকালকে আপনি আসেন। আমি যখন আগামীকালকে সেই বন্ধু সুজন বন্ধু ওকে নিয়ে আমি যখন আবার গেলাম সেখানে, তো তখন আমাকে তেলটা দেয়া হলো এবং তেলে আমি দেখলাম যে ওইখানে কিছু আয়াত লেখা রয়েছে, সরিষা তেলে কিছু আয়াত লেখা রয়েছে ভিতরে। তো যখন আমি কারণটা জিজ্ঞাসা করলাম যে আমার বন্ধুর কাছে, সে প্রথম আমাকে বলতে চাইলো না, কারণ এই জাতীয় বিশেষ ঘটনা আসলে জিন বা পরীর বশ জাতীয় ঘটনা কেউ কাউকে সাধারণত বলে না আসলে। তো আমি তার কাছে মানে জোর করলাম, জিদ করলাম যে সুজন তুমি যদি চাচার বিষয়ে কোনো কিছু জেনে থাকো আমার একটু বলো। তো বললো যে উনি একজন আনএডুকেটেড। যখন এই কথা বললো আমি একটু অবাক হয়ে গেলাম যে আনএডুকেটেড, তাহলে কি সুন্দর আয়াত লেখা, আয়াতটা আরবিতে লেখা, তো এই আয়াতটা কিভাবে লেখলো? তখন আমার একটা চিন্তা আসলো যে উনি একজন আনএডুকেটেড পারসন, তাহলে আয়াতটা কিভাবে আসলো? তো সে আমাকে বর্ণনা করলো যে এই জিনিসটা যখন হয় তখন রাত্রে
ওই পরীরা এসে আয়াতগুলা লিখে দিয়ে যায় এবং চাচা সকালে ফজরের নামাজ পড়ে ওই আয়াতগুলা কেটে কেটে বোতলে ভরে দেয় এবং যার যেটা সেটা তাকে দিয়ে দেয় এবং ইউজ করতে বলে। এইভাবে অনেক মানুষ উপকার পেয়েছে, তো আমিও পেয়েছিলাম। তো চাচার ঘটনা যখন জানতে চাই যে এই জিনিসটা উনি কিভাবে করে বা পরীকে কিভাবে আনলো, তো তখন সে আমাকে ছোট্ট একটা ঘটনা বলে। আমি এটা সংক্ষিপ্ত ভাবে বলতেছি আসল ভাই, যে চাচার নিজের গ্রাম হলো বরিশাল। বরিশাল গ্রামে চাচা ছোটবেলা থেকে একটু দুষ্টু প্রকৃতির, একটু দুষ্টু স্বভাবের। তো দুষ্টু স্বভাবের হতে উনি প্রায় রাত্রেই, অধিকাংশ রাত্রে ঘুরে ঘুরে বেড়াতেন, বাসায় রাত্রে লেট করে আসতেন। তো কোনো একদিন উনি দেখতে পারেন যে তার গ্রামে একটা দিঘি ছিল, দিঘিতে উপর থেকে আসমান থেকে কিছু মেয়ে আকৃতি পরী জাতীয়, পরে বর্ণনা পেয়েছে, পরীরা আসমান থেকে নেমে আসছে। নেমে এসে ওই পুকুরে তারা তাদের গায়ে যে ওড়না জাতীয় ছিল ওইটা রেখে, সাদা ওড়না জাতীয় যেটা ছিল ওইটা রেখে তারা পুকুরে ওই দিঘিতে গোসল করা শুরু করলো। তো চাচা এই দৃশ্যটা যখন দেখতে পায় তখন সাহস করে চলে যায়, যে একটা পরীর ওই সে ওড়না, ওই ওড়নাটা হাতে ধরে। ধরলে অন্যান্য পরীরা যে যার মতো অবস্থান করে তারা চলে যায়, কিন্তু ওই পরীটা আর পানি থেকে বা জল থেকে উঠতে পারে না। না পারলে তাকে বলতে হচ্ছে যে তুমি এখান থেকে চলে যাও। পরীটা তখন বললো যে তুমি এখান থেকে চলে যাও, না হলে আমি তোমাকে মেরে ফেলবো। তো চাচা বললো যা হবার তাই হবে, কোনো সমস্যা নেই, কিন্তু আমি যাব না, এটা আমি দেব না। তখন সে বলল যে তুমি কি চাও? পরীটা বলল তুমি কি চাও? তো চাচা বলতেছেন যে আমি চাই আপনি আমার কাছে থাকবেন যে কোনো ভাবে। তো ওই যে কাপড়টা চাচা কি করলো, বাসায়, তার বাসায়, নিজের বাসায় মাটি প্রায় 15 থেকে 20 ফিট মাটির নিচে কোন একটা হাড়ির পাত্রে ওই কাপড়টা ওইখানে লুকিয়ে রাখছেন, যেটা এখনো পর্যন্ত সংরক্ষিত আছে। তো এই তখন তারপর থেকে আমি কিছুটা স্বাভাবিক সুস্থ হওয়া শুরু করলাম। চাচার ওই নির্দেশ পরে আমি বিভিন্ন জায়গায় আরো গিয়েছিলাম মেডিসিনের জন্য। আর এখন রাসেল ভাই যেটা হয়, মোটামুটি আমি সুস্থ, কিন্তু পরিপূর্ণ সুস্থ না। এখন যেটা আমার সাথে ঘটে সেটা হলো, এটা আমার যারা রুমমেট তারা আমাকে বর্ণনা করে যে অনেক সময় আমি হঠাৎ করে রাতে উঠে যাই, অনেক সময় আসনে বসে পড়ি, আসনে বসে পড়ে বিভিন্ন ধরনের কি জিনিস জাতীয় আমি পড়তে শুরু করি। এইভাবে মোটামুটি এখন আমার দিন কাটছে। দিন কাটাতে এখন মোটামুটি খুব সুস্থ না, এখনো অসুস্থ আছে। আর মাঝে মাঝে রাসেল ভাই এই জাতীয় সমস্যা দেখা দেয়, যেটা আমার ওয়াইফও আমাকে মাঝে বর্ণনা করছে। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার এখনো পর্যন্ত সমস্যা শেষ হয়নি, সেটা আমরা জানলাম। আমরা চলে যাব পরবর্তী ঘটনায়। আমাদের একটা ইমেইল রয়েছে, সেই ইমেইলটা আমরা পড়তে চাই এবং এই ইমেইল টেস্টের আছে এই থেকে আমার যেভাবে লিখেছেন ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসূল ভাই, আশা করি ভালো আছেন। আমি পিয়াস কুমার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত 4th বর্ষে পড়ছি। 2012 সালে আমি ভূত এফএমের একটা ঘটনা পাঠিয়েছিলাম, আপনি পড়ে শুনিয়েছিলেন। তারপর আর সেভাবে কোনো ঘটনা পাঠানো হয়নি। আজকে অনেকদিন পর একটা ভালো ঘটনা পেয়ে গেলাম, তাই ভাবলাম আপনার সাথে শেয়ার করি। কদিন আগে আমি এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম। সেখানে গিয়ে কর্মরত এক নাইট গার্ড ভাইয়ের সাথে পরিচয় হয় এবং তার কাছ থেকে একটি ঘটনা পাই। আমি তার সাথে যেখানে দেখা করি সেখানেই তার সাথে ঘটনাটি ঘটেছিল। আমি সঙ্গত কারণে তার নাম এবং জায়গার নাম বলতে পারছি না, তবে এভাবে বলতে পারি যে ঘটনাটি যেখানে ঘটেছিল সেটা একটি জেলা শহরের নবনির্মিত মেডিকেল কলেজের সামনে। আমি ঘটনাটিতে যাবার আগে একটু চারপাশের বর্ণনা দিই। জায়গাটা খোলা মাঠ এবং মাঠের একপাশে বহু আগে নির্মিত কর্মকর্তা কর্মচারীদের জন্য তৈরি বাসভবন, কোয়ার্টার, যেগুলো সব এখন জানলাবিহীন দাঁড়িয়ে আছে। তার ঠিক সামনাসামনি নবনির্মিত মেডিকেল কলেজ, অর্থাৎ খোলা বিশাল মাঠের একপাশে জানালাবিহীন কোয়ার্টার, এবং তার ঠিক সামনাসামনি নবনির্মিত মেডিকেল কলেজ, তার পাশে এই সরকারি রাস্তায় দাঁড়িয়ে কোয়ার্টারগুলোর দিকে তাকালেই গা ছমছম করে। মনে হয় কি যেন ওই পরিত্যক্ত ঘরের ভেতর থেকে উঁকি দিচ্ছে এবং আপনার দিকে এক নজরে তাকিয়ে আছে। যা হোক, ঘটনাটি যেদিন ঘটে সেদিন সেই নাইট গার্ড ভাই এবং তার সঙ্গে আরো একজন সহযোগী নবনির্মিত মেডিকেল কলেজের সামনে দুজন মুখোমুখি দুই চেয়ারে বসে গল্পগুজব করছেন, পাহারা দিচ্ছেন। বিল্ডিং এর আলোয় ঝকঝক করছে আশপাশ। নাইট গার্ড ভাইয়ের সহযোগিতা ওনার থেকে বয়সে বড় এবং তিনি তাকে চাচা বলে ডাকেন। পাহারা দিতে দিতে প্রায় 2টা বা 2:15 বাজলে চাচা বললেন, বাবা
আজ আমার শরীরটা ভালো না, তুমি একটু পাহারা দাও, আমি ভেতরে আছি, কোনো সমস্যা হলে আমাকে ডাক দিও। এই বলে চাচা সেই মেডিকেল কলেজের ভেতরে একটা রুমে গিয়ে শুয়ে পড়লেন। এদিকে নাইট গার্ড ভাই একা একা চেয়ারে বসে এক চেয়ারে পা তুলে আরামে শুয়ে পাহারা দিচ্ছিলেন। কিছুক্ষণ পর, মোটামুটি 20 মিনিট পর, সেই মেডিকেল কলেজের ভেতরে কারো চলাফেরার আওয়াজ পেলেন। তিনি ভাবলেন হয়তো চাচা বাথরুমে যাচ্ছেন বা পায়চারি করছেন, কিন্তু আওয়াজটা ক্রমশ নিকটে আসছিল। তিনি চেয়ারে বসে আছেন আর শব্দটা শুনছেন, কারণ তিনি যেখানে বসে আছেন সেটাই সেই বিল্ডিং এর, এবং তৎক্ষণাৎ ঢোকার একটাই খোলা গেট। তিনি শব্দটা সেভাবে আমলে না নিয়ে শুয়ে রইলেন, কিন্তু আস্তে আস্তে শব্দটা কাছে আসছে। একসময় শব্দটা অনেক কাছে এসে থেমে গেল এবং গায়ে হঠাৎ একটা ঠান্ডা হাওয়া এসে লাগলো। তিনি ঘুরে তাকালেন সেদিকে, তাকিয়ে দেখলেন এক অপূর্ব সুন্দরী মেয়ে। তার মতে তার দেখা অপূর্ব সুন্দরী একজন মেয়ে তার দিকে হাস্যোজ্জ্বল মুখ নিয়ে প্রায় 15 থেকে 20 হাত দূরে দাঁড়িয়ে। নাইট গার্ড ভাই তাকে দেখে চমকে উঠলেন। তিনি বুঝতে পারলেন না এই মেয়ে এখানে এলো কিভাবে, কোন দিক দিয়ে এলো এবং এত রাতেই বা কেন এলো। তিনি কোনো হিসাব মিলাতে পারছিলেন না, কারণ মেয়েটি যেখানে দাঁড়িয়ে এবং সেদিক দিয়ে যেদিক দিয়ে এসেছে সেদিক দিয়ে এত রাতে কোনো মানে কারো আসা সম্ভব নয়। কারণ পাহারা দিতে বসার আগে তিনি তার চাচা পুরো বিল্ডিং তিনি আর তার চাচা ঘুরে দেখে নিশ্চিত হয়েছেন যে ভেতরে কেউ নেই এবং বিল্ডিং এর অন্য সব গেট তালা বন্ধ। তিনি এবার তার পুরো হিসেব মিলিয়ে নিলেন। তিনি বুঝতে পারলেন এটা প্রাকৃত কোনো জিনিস নয়। তাই তিনি চেয়ার থেকে না নড়ে এক দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়ে রইলেন এবং কিছু না বলে দেখতে লাগলেন সে কি করে। মেয়েটি মুচকি হাসতে হাসতে তার দিকে এগিয়ে আসতে লাগলো এবং ঠিক তার সামনে দিয়ে হাস্যোজ্জ্বল মুখ নিয়ে তাকে অতিক্রম করে সেই পুরনো কোয়ার্টারগুলোর দিকে চলে যেতে লাগলো। নাইট গার্ড ভাই এক দৃষ্টিতে শুধু দেখছিলেন মেয়েটি কি করে। হঠাৎ তার চোখের পলকে মেয়েটি গায়েব। দেখলেন সেখানে কেউ নেই। তার সামনে খোলা মাঠ এবং মাঠের শেষ দিকে সেই পরিত্যক্ত কোয়ার্টারগুলো। ভয় পেয়ে অতি দ্রুত ভেতরে গেলেন এবং সেই চাচাকে উঠিয়ে নিয়ে আসলেন। তিনি সেদিন আর ব্যাপারটা শেয়ার করলেন না। তার পরের দিন ছুটি নিয়ে বাড়ি চলে গেলেন এবং মাকে এ ব্যাপারে বললেন। তার মা অল্প কিছু ঝাড়ফুঁক করতে পারেন। তিনি ভাইকে ঝাড়ফুঁক এবং তাবিজ দিলেন এবং তিনি বললেন যে তুমি যেটা দেখেছো সেটার নাম হলো গোদান। সে যে কোনো রূপে মানুষের সামনে আসতে পারে। তার কদিন পরে সেই চাচাটি মারা যায় এবং শোনা যায় যে তিনি ভয় পেয়ে মারা যান। নাইট গার্ড ভাইটির ধারণা চাচা ওই মেয়ে বা অন্য কিছু দেখে ভয় পেয়ে মারা যান, কারণ তিনি সেখানে চাকরি করতে আসার আগে চাচা সেখানে একাই পাহারা দিতেন। এরপর আমার সাথে দেখা হওয়ার আগ পর্যন্ত তিনি আর কোনো অপ্রাকৃত কিছু দেখেননি বা আর কোনো সমস্যা হয়নি। তিনি কখনো একা একা পাহারা দেন না। এই ছিল ঘটনা এবং এটাই তিনি ভালো লাগলে পড়ে শোনাতে বলেছেন পিয়াস কুমার। এবং এই যে গোদান, এই ব্যাপারটা আমরা নতুন জানলাম। এই সম্পর্কেও যদি আপনাদের কাছে কোনো ইনফরমেশন থাকে বা আপনারা যদি কেউ জেনে থাকেন এই ব্যাপারটা, যে এরকম কোনো কিছু সম্পর্কে আপনাদের কোনো ধারণা আছে কিনা, আপনাদের নলেজ এটা আছে কিনা, ডেফিনেটলি আমাদেরকে জানাবেন। চলে যাচ্ছি আরো একটা ঘটনা, যে ঘটনাটা ইমেইল পড়তে চাই এই মুহূর্তে। এই ইমেইলটিও দেশের বাইরে থেকে এসছে। আমরা শুনি, আমরা না পড়ি, যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি। হ্যালো রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমি ভূত এফএমের নিয়মিত একজন লিসেনার। যখনই সময় পাই ইউটিউবে সার্চ করে শুনতে ভুল হয় না কখনোই, আর ঘুমানোর আগেও শুনি কারণ ভালো লাগে। আমি অনিম চৌধুরী, থাকি নিউ ইয়র্কের কুইন্সে এবং অনেকদিন ধরেই ট্রাই করছিলাম কিভাবে এই ঘটনাটা শেয়ার করা যায়, বাট জব আর ক্লাস থাকায় দুটো মিলিয়ে হচ্ছিল না। ঘটনাটা 1 বছরের কিছুটা বেশি আগে, অর্থাৎ 2004 সালের মার্চ মাসে। তো ঘটনায় চলে আসি। তখন নিউ ইয়র্কে অনেক ঠান্ডা ছিল এন্ড আমার বেস্ট ফ্রেন্ড আমাকে হঠাৎ একদিন বলল যে চল, এখন তো ক্লাস নেই কিছুদিন, সো আমরা মেরিল্যান্ডে ঘুরে আসি।
এবং ও একটা ফ্রেন্ডের বাসায় এবং আসি ওর একটা ফ্রেন্ডের বাসা থেকে ঘুরে আসার কথা ছিল। কিছুটা ভেবে বললাম যে আচ্ছা চল, একটা ভ্যাকেশন খারাপ হবে না। মেরিল্যান্ড হচ্ছে নিউ ইয়র্কের অনেক নিচেই বলা যায়, এবং তখন ওইখানে বেশ ঠান্ডা বললেই চলে। সো ভালো, 2 দিনের মধ্যে প্ল্যান করে রওনা দিলাম আমি আর আমার ফ্রেন্ড মেরিল্যান্ডের উদ্দেশ্যে। গাড়ি ছাড়তে প্রায় সকাল 11টা বেজে গেল। বলে রাখা ভালো, ডেস্টিনেশন ছিল ফেডরিক, মেরিল্যান্ডে। সো যাওয়ার মধ্যে হাইওয়েতে কিছুটা ট্রাফিক ছিল এবং রাশ আওয়ার বলে আমাদের পৌঁছাতে প্রায় 6টা-7টা বেজে গেল। উইন্টার বলে তখন অলরেডি অন্ধকার নেমে গেছে। সো একটা ফ্রেন্ড আগে থেকেই ওয়েট করছিল আমাদের জন্য। সো দেখা করে আমাদের ভালো একটা হোটেলে নিয়ে গেল। দেন চেক ইন করলাম এবং তারপর ফ্রেশ হয়ে আবার বাইরে ডিনার করতে বেরিয়ে গিয়েছিলাম। প্ল্যান ছিল নেক্সট ডে কোথাও ঘুরতে নিয়ে যাবে সেই ফ্রেন্ড। সো সব শেষ করে ঘুমাতে বেশ ভালোই লেট হয়ে গেল এবং উঠলাম নেক্সট ডে অনেক লেটে। আমার বেস্ট ফ্রেন্ড এসে পৌঁছেছে আমি ঘুম থেকে ওঠার আগেই, এবং সো রেডি হয়ে বের হয়ে গেলাম আমরা সবাই। এবং প্ল্যান ছিল যে আমরা শার্পসবার্গে যাব এবং বেশি দূর না ফেডরিক থেকে, এবং 2 আওয়ারের একটা ড্রাইভ, মানে 2 আওয়ার্স ড্রাইভ। এবং জায়গাটা খুব সুন্দর, যেতে হয় ফরেস্টের ভেতর দিয়ে রাস্তা এবং ওখান দিয়েই। এবং ওইখানে একটা জায়গা আছে যেটা আসলেই একটা ব্যাটল ফিল্ড ছিল। আমেরিকান সিভিল ওয়ারের সময় হাজার হাজার মানুষ ওইখানে যুদ্ধ করে মারা গেছেন। এখন ওইখানে একটা মেমোরিয়াল বানিয়েছে। সো যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল। ঘুরে ফিরে ভালোই লাগছিল। এক পাশে ঘন ফরেস্ট, অন্যদিকে একটা রিভার। সো এই এলাকাটা মানুষ খুব ভালোভাবেই চেনে। সো ওইখানে ঘুরতে ঘুরতে ভালোই দেরি হয়ে গেল। এন্ড গ্রেভিয়ার্ড দেখতে আসার পর শুনলাম এটা বন্ধ করে দেয় 6টার পরে। আমি আমার ফ্রেন্ডকে বললাম যে আরো এত দূর আসলাম, এত ইম্পর্টেন্ট জায়গা না দেখে কি যাওয়াটা ঠিক হবে? সো আমি ওদেরকে দাঁড় করিয়ে গ্রেভিয়ার্ডের ওয়াল ডিঙিয়ে উঠে গেলাম ভিতরে। দেন যাই হোক, অলরেডি রাত নেমে গেছে। সো আমি ওই ফ্রেন্ড বললো যে এখন উইন্টার, তাই এইরকম মাউন্টেন যে এলাকাগুলো থাকে সেই এলাকাগুলোতে কুয়াশা বেশি থাকে এবং আশেপাশে কোনো হোটেলে থাকাটাই ভালো। সো আমরা জিপিএস এ পেয়ে গেলাম একটা হোটেল, 10 মিনিটস ড্রাইভ। আসলেই একটা ক্ষুধা এতই লেগেছিল যে একটা হোটেল হলেই হয় এরকম একটা ব্যাপার ছিল। সো আমরা সেই হোটেলে পৌঁছালাম এবং হোটেলের নামটা না বলাই ভালো। পুরোনো দিনের বাড়ি, রিনোভেট করা যাকে বলে, এবং পার নাইট দামও খুব কম। মেবি গেস্ট কম আসে বলেই একটা রুম কুইজে নিলে ইউজুয়ালি $165 প্লাস ট্যাক্স এরকম ডলার পড়ে, বাট এটা ছিল মাত্র $54। সো আমি নিজের জন্য রুম নিলাম এবং ওরা ওদের জন্য একটা রুম নিল। এবং আমার একটা অভ্যাস যে আমি কারোর সাথে রুম শেয়ার করতে পারি না। সো এই জন্য আমি একাই একটা রুম নিলাম এবং বাইরে বসে যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমরা হোটেলের বাইরে বসে আড্ডা মারছিলাম। রাত হয়ে গিয়েছিল, ঘুমোতে আসলাম। শরীর টায়ার্ড ছিল এবং সেজন্য ঘুম এসে পড়লো। হঠাৎ রাতে ঘুম ভেঙে যায়। ফোনে টাইম দেখার জন্য বালিশের পাশে থেকে ফোন নিলাম, দেখলাম অন হচ্ছে না। মনে পড়লো যে সারাদিন চার্জ দেয়া হয়নি। সো বেড থেকে উঠতে যাব, ঠিক তখনই নজরে পড়লো সিলিং এ কি জানি একটা ঝাপসা অবয়ব। বুঝতে কিছু সময় লাগলো, বাট যখন বুঝলাম তখন আমার মাথা ঘুরে গেছে। নিজেকে বুঝাচ্ছি যে এইটা আমার হ্যালুসিনেশন। সারাদিন শরীরের ওপর দিয়ে ধকল গেছে, তাই ব্রেন একটা কিছু দেখছে বা দেখাচ্ছে। বাট সিলিং এর ফ্যানের সাথে ঝুলে থাকা লাশটা এতটাই ক্লিয়ারলি বোঝা যাচ্ছিল যে ভয়ে আমার হার্টবিট আমি নিজেই শুনতে পাচ্ছিলাম। লাশটা কোনো মেয়ে বা এমন কার যার অনেক বড় চুল আছে। চুলের জন্য ফেসটা ঠিক ভালোভাবে বোঝা যাচ্ছিল না। ভয়ে আমি কম্বল মুড়ি দিয়ে দোয়া পড়তে স্টার্ট করলাম। শুনেছি খারাপ কিছু দেখলে জোরে জোরে দোয়া পড়া উচিত। জোরে কি পড়বো, মুখ দিয়ে
কথাই বের হচ্ছে না। যে কয়েকটা দোয়া জানি সব পড়তে পড়তে যে কতক্ষণ গেছে জানি না, হঠাৎ করে কারো হাত আমার ওপর পড়লো। ভাবলাম আমার ফ্রেন্ড মনে হয় এসেছে, তাই আমি ঠিক আছে কিনা দেখার জন্য বুকে সাহস নিয়ে দেখতে চাইলাম, বাট আমি নড়তে পারছি না। কোনো রকমে চোখ ঘুরিয়ে দেখলাম ওই বডিটা সেইখানেই আছে যেখানে ছিল, বাট আস্তে আস্তে চুলগুলো সরে যাচ্ছে। চোখ ছাড়া কিছু দেখতে পাচ্ছিলাম না। দুইটা লাল চোখ জল করছে, আর বুঝতে পারলাম আমার দিকেই তাকিয়ে আছে। ভালোই সাহসী ছিলাম, বাট ওই ঘটনায় আমার ভিত নড়ে গেছে। ভয় কাকে বলে তখন হাড়ে হাড়ে বুঝতে পেরেছি। ভাবলাম আজকেই মনে হয় শেষ দিন। কি যে ভয়ানক দৃশ্য আমার চোখের সামনে হচ্ছিল, কেউ ওই সিচুয়েশনে না থাকলে বুঝবেন না। আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গিয়েছিল ভয়ে। ভাবলাম, খোদা, আজকে আমার শেষ দিন, আমাকে বাঁচাও। আমি কিছুতেই মরতে চাই না, আমি কিছুতেই নড়তে পারছি না। এমন সিচুয়েশনে কি করব বুঝছি না। গলা দিয়ে কথাও আসছে না। কোন রকমে মনে মনে দোয়া পড়তে লাগলাম, চোখ বন্ধ করে। কতক্ষণ হয়ে গেছে জানি না। আস্তে আস্তে ঘুমিয়ে পড়লাম। সকালেই ফ্রেন্ডের দরজা নক করে নক্কার আওয়াজে ঘুম ভাঙলো। সারা শরীর ব্যথা হয়ে আছে। বললাম পুরো ঘটনা ওদেরকে। ওরা বলল, কিসের ফ্যান? ঘরে তো এয়ার কন্ডিশন, ফ্যান আসবে কোত্থেকে? বুঝলাম না কিছুই। পরে ম্যানেজারকে বললাম সব। সেই কিছুটা বৃদ্ধ বয়সের, কিছু বলতে চাইল না প্রথমে, কিছুটা জোরাজুরি করতে আশ্বস্ত হলো, এবং সে বলল যে বেশি দিন হয়নি এই হোটেলেই ম্যানেজার হয়ে তিনি এসেছেন। বলল যে এই হোটেলটা অনেক পুরনো, এমন ঘটনা সে আগেও শুনেছে, এন্ড আগে ওই রুমগুলোতে ফ্যান ছিল, এবং কোথা থেকে এর শুরু এটা তিনি জানেন না। তারপর সোজা ব্যাক করে আসলাম ফেডরিকে, এবং পরের দিন সকালে নিউ ইয়র্কে। এইখানে আসার পরে লোকাল একটা মস্কে গিয়ে হুজুরকে বললাম। সে আমাকে পানি পড়া দিয়ে বলল, যা ছিল ভালো ইন্টেনশন নিয়ে আসে নাই, তুমি বেঁচে গেছো, এরপর থেকে কোথাও যাও আর না যাও কখনো একলা থাকবে না। আমিও এরপর থেকে কখনো একলা থাকিনি। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। ধন্যবাদ। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আরো একটা ঘটনা আপনাদেরকে পড়ে শোনাবো, অর্থাৎ একটা ইমেল আছে আমাদের কাছে, সেই ইমেলটা আমরা পড়ে শোনাবো। তো এটা আমরা পেয়েছি দেশের বাইরে থেকে, এবং যিনি লিখেছেন তার নাম ফাহিম, এবং তিনি বলেছেন, I have been living in the United States since the age of 4. আচ্ছা, তিনি বলছেন এতদিন বাইরে থাকার জন্য আমি বাংলা লিখতে আর পড়তে পারি না, আনফরচুনেটলি, সো প্লিজ ফরগিভ মি ফর টাইপিং বাংলা ইন ইংলিশ। তিনি লিখেছেন যে আমি নিউ ইয়র্ক সিটিতে 1999 থেকে কুইন্সে থাকি। বলতে কোনো শরম নাই যে আমি অনেক ভীতু, দেশে অনেকবার ভিজিট করেছি। আমার ফ্যামিলি ঢাকাতে থাকে, অনেক ডিফারেন্ট ঘটনা শুনেছি। বাট ফর টুডে আই ওয়ান্ট টু শেয়ার দ্য স্টোরি অফ কিংস পার্ক, এবং কিংস পার্কের একটা সাইকিয়াট্রিক ওয়ার্ড সেখানকার। এবং তিনি বলছেন আমার কলেজ কুইন্সের জ্যামাইকা নামের একটা এলাকায়, আর আমার জ্যামাইকা থেকে 5 মিনিট পরেই শুরু হয় লং আইল্যান্ড। লং আইল্যান্ড অনেক বড়, এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত গেলে কারে গেলেও 4-5 ঘন্টা লেগে যায়। জায়গাটা অনেকটা সারাউন্ডেড বাই নেচার, অনেক গাছপালা রয়েছে। এবং তিনি বলছেন যে আমার এক বড় ভাইয়ের কাছে শুনেছি যে এই কিংস পার্কে ব্যাপারে, এবং লং আইল্যান্ড ঢোকার পরে আরো 50 মাইল, অলমোস্ট 90 মিনিটস ড্রাইভের পর জায়গাটা আসে। এটা একটি অ্যাবাউট গভর্নমেন্ট ওয়ার্ড, এবং 1885 থেকে 1996 পর্যন্ত জায়গাটা অ্যাক্টিভ ছিল, অ্যান্ড এক পয়েন্টে মোর দেন 9000 মেন্টালি ইল পেশেন্টস এখানে থাকতো। অ্যাসাইলাম টাইপের, তার মানে এখানে মেইন ট্রিটমেন্ট অপশন ছিল শক থেরাপি, অ্যান্ড বুঝতেই পারছেন তার মানে যেটা বলছিলাম আর কি। নাও জায়গাটা একটা স্টেট পার্ক হিসেবে রাখা হয়েছে, বাট সন্ধ্যা 6টার পরে ঢোকা রেস্ট্রিক্টেড।
কমপ্লেক্সটার ভেতরে অনেকগুলো অ্যাবান্ডন্ড বিল্ডিং, যেখানে না হলেও 100-র বেশি পেশেন্ট মারা গেছে। কমপ্লেক্সের ভিতরে একটি গ্রেভইয়ার্ড আছে, যেখানে সব এক্সপায়ার্ড পেশেন্টের কবর দেওয়া হয়েছে। এবং যে বড় ভাই জায়গাটার কথা বলেছেন আমাকে, তার মতো করে বলছি ঘটনাটা। একদিন সব বন্ধু মিলে আড্ডা মারছিলাম, কলেজের ছুটি শুরু হয়েছিল, বাট আমরা কেউ এখনো বাড়ি যাইনি। এবং ডর্মে বসে বসে অনেক বোরিং লাগছিল। তারপর আমার এক ফ্রেন্ড বলল একই একটা হন্ট স্পটে যাব নাকি। জায়গাটার নাম কিংস পার্ক। আমরা 5 জন মিলে ডিসিশন নিলাম, কিংস পার্ক সাইকিয়াট্রিক ওয়ার্ড, এবং আমরা 5 জন মিলে ডিসিশন নিলাম যে চল দেখে আসি, কিছু করার নাই, সময়টা ভালোই কাটবে। আমি এবং আমার ফ্রেন্ড ড্রাইভ করছি, এবং প্যাসেঞ্জার সিটে, ব্যাক সিটে আমরা আরো 3 জন। আমাদের কলেজের লং আইল্যান্ডের বলতে গেলে লাস্টের পরে কিংস পার্কে যেতে বেশি সময় লাগেনি। 45 মিনিট ড্রাইভ করার পরেই এন্ট্রান্স সামনে আসলাম। কোনো নেম লেখা নাই পুরা কমপ্লেক্সে। অনেক বড় 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 গাছ দিয়ে বাউন্ডারি দেয়া, এবং লাগছে গাছগুলি পুরা কমপ্লেক্স থেকে বাহির থেকে ছাতার মতো এবং আমব্রেলার মতন লাগে আর কি। জাস্ট একটা সাইন দেওয়া, রেস্ট্রিক্টেড এরিয়া, ডু নট এন্টার। আমরা তাও গাড়ি নিয়ে এন্ট্রি করলাম, এবং ঢোকার পরে দেখলাম যে ফার্স্ট মেইন বিল্ডিং এ একটি ক্যাসেলের মতো জ্বলছে সন্ধ্যার আলোতে, এবং সবগুলো জানালা ভাঙা, অনেক পুরনো। এবং এরপরে কমপ্লেক্সের রোডে ওপরে ড্রাইভ করা শুরু করলাম। বিল্ডিং এর পরে বিল্ডিং, এভরি সিঙ্গেল ওয়ান অ্যাবান্ডন্ড, কিন্তু কিছু বিল্ডিং গুলো অনেকটা ভেঙেও গেছে। এবং তারপরে আমরা ডিসিশন নিলাম যে একটু নেমে দেখি। নামার পরে মেইন বিল্ডিং এর ফেঞ্চটাতে ওভারটেক করে আমরা বিল্ডিং এ ঢুকলাম, এবং 100টা রুমের সবগুলি বেডের লোহার শিকল দেয়া ছিল, এবং আগে পেশেন্ট ওখানে বাধা থাকতো, এবং সামারের দিন ছিল। বাট জায়গাটা এত ঠান্ডা, 5 মিনিট পরেই বের হয়ে গিয়েছে। ব্যাক করার পর কারে ঢুকলাম, এন্ড ডিসিশন নেওয়া হলো যে অনেক হয়েছে, এখন চল যাই। মেইন বিল্ডিং এর পাশেই এন্ট্রান্সটা ছিল, বাট আমরা যখন আগের জায়গাতে গেলাম ওইখানে কোনো এক্সিট বা এন্ট্রান্স কিছুই নেই। সবাই একটু ঘাবড়ে গেলাম, বাট তাও গাড়ি দিয়ে কোন রকমের এক্সিট পাচ্ছিলাম না। বাট প্রায় 90 মিনিটস পরে হঠাৎ করে পুলিশের একটা কার সাইরেন শুনলাম, এবং পিছে থেকে দেখতে পেলাম, যখন খুঁজে পাচ্ছিলাম না, কোনোভাবে কথা বেরোতে পারছিলাম না, তখন ঠিক সেই মুহূর্তে একটি পুলিশের কার আমাদেরকে পুল ওভার করতে সিগন্যাল দিচ্ছে। ভেতরে একটু রিলিফ, এবং ভেতরে একটু রিলিফ পেলাম যে যাই হোক, পুলিশ অফিসারকে কিছু জিজ্ঞেস করলে নিশ্চয়ই বোঝা যাবে। পুল ওভার করার পরে দেখলাম কারটা অনেক পুরনো, এবং একদম পুরনো পুলিশ কার। আমি এটা কোনোদিন এর আগে দেখিনি। একটি অফিসার বের হলো, এবং মিরর দিয়ে দেখলাম তার গাড়িতে আর কেউ নেই। ইউজুয়ালি একটি পুলিশ কারে অল টাইম 2 জন অফিসার থাকে। সন্ধ্যার সময় অফিসার সানগ্লাস পরা ছিল, এবং আমার উইন্ডোতে এসে 3টি বাড়ি দিয়েছিল, এবং আঙুল দিয়ে সেটা বাড়িটা দিয়েছিল, এবং আমি উইন্ডো নামালাম। বললো যে ইউ গাইজ শুডন্ট হ্যাভ কাম হিয়ার, দিস ইজ রেস্ট্রিক্টেড এরিয়া। এবং তারপর আমি বললাম যে সরি স্যার, আমরা এখানে এসেছিলাম বাই মিস্টেক, অ্যান্ড উই ওয়ার লস্ট। এবং নর্মালি পুলিশ কার পুল ওভার করলে বিফোর ডুইং অর সেইং এনিথিং লাইসেন্স অথবা রেজিস্ট্রেশন চাবে, কিন্তু অফিসার সে সমস্ত কিছুই চান নাই। আমার কথা বলার পরে অফিসার সানগ্লাসগুলি খুলে, এবং খোলার পরে আমরা যা দেখলাম তা আমরা কোনোদিন ভুলবো না। অফিসারের কোনো চোখ ছিল না, জাস্ট 2টা ব্ল্যাক হোলস তার ফেসের মধ্যে। এটা দেখার পরে আমরা সবাই শকড, এবং এবং আমরা সবাই শকড হয়ে গেছিলাম, এবং কিছু বের হচ্ছিল না মুখ দিয়ে, আমাদের মুভ করতেও পারছি না। অফিসার সিম্পলি একটা স্মাইল দিয়ে বলল ফলো মি, এবং আইল শো ইউ গাইস আউট। দেন সে তার কার্ডটা নিয়ে ঢুকলো, আমাদের সাথে গেল, এবং 2 সেকেন্ড তাকে ফলো করার পরে আমরা মেইন বিল্ডিং এর সামনে আবারও আসলাম, এবং একটি এক্সিট সেখানেই ছিল। পুলিশের কার্ডটা আগে বের হয়ে গেল, এবং আমরা 1 সেকেন্ড পরেই বের হলাম কমপ্লেক্স থেকে। বের হওয়ার পর দেখলাম কোনো পুলিশের গাড়ি বা কার কিচ্ছু নেই। কমপ্লেক্সের বাইরে সোজা রাস্তা, কোনো টার্ন নেই,
এবং কারটা কোথায় গেল আমরা আজ পর্যন্ত বুঝতে পারিনি। সারা রাস্তা আমরা সবকিছুই একটি সায়েন্টিফিক রিজন দিতে চেষ্টা করলাম, একটা এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করলাম। মেবি পুলিশ ভালো ছিল, এর জন্য লাইসেন্স চেক করে নাই, এন্ড মেবি সন্ধ্যার পরে ডার্ক হয়ে গিয়েছিল, যার জন্য তাকে দেখতে আমরা ভুল করছি, যেরকম ব্ল্যাক হোলস মনে হচ্ছে ফেসের মধ্যে। বাট আমরা গাড়ির হেডলাইটের আলোতে সবাই দেখেছি যে অফিসারের কোনো চোখ ছিল না। আর মেইন বিল্ডিং এর সামনে 15 বার আমরা রাউন্ড দিয়েছি, বাট কোনো ধরনের কোনো এক্সিট আমরা পাইনি খুঁজে, কোনো কিছুই বোঝা যায় নাই। এরপর আমরা কখনো আর ওইদিকে যাইনি, এবং এটাই ছিল ঘটনা। এবং ঘটনা শোনার পরে আমি এবং আমার ফ্রেন্ড ডিসিশন নিয়েছিলাম যে একবার হলেও সেখানে যেতে হবে। বাট আমরা 2 বার গেছি, এবং সেই 2টা ট্রিপ গুলো আমাদের লাইফের অনেক মেমোরেবল এবং অনেক স্কেরি 2টা মোমেন্টস হয়ে গেছে। আশা করছি আপনাদের কাছেই প্রথম স্টোরিটা ভালো লাগবে। যদি আপনি চান তাহলে তারপরে তিনি লিখেছেন যে নেক্সট উইকে তিনি আরো একটা পাঠাতে পারেন। ডেফিনেটলি আপনি পাঠাতে পারেন, আপনার ঘটনার অপেক্ষায় থাকলাম। এন্ড এটা ছিল স্টোরি, আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। আমরা সবকিছুই পড়বো, তবে তার আগে ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিতে হবে। আমাদের কাছে প্রচুর SMS রয়েছে, আমাদের কাছে প্রচুর আপনাদের ফেসবুক মেসেজ রয়েছে, সবকিছুই পড়বো আমরা। বাট তার আগে আমাদের একটা ব্রেকে যেতে হবে, ব্রেকের পর আবারও ফিরে আসছি। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড ফর ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আমরা কোনো কথা না বলে আমরা চলে যাই আমাদের পরবর্তী অতিথির কাছে, এবং সরাসরি তার ঘটনা চলে যাব আমরা। আপনার নামটা একটু প্লিজ বলবেন, তারপর আপনার ঘটনাটা শুরু। রাসেল ভাই, হ্যালো লিসনার্স, আমি নন উত্তরা দক্ষিণখান থেকে। তো রাসেল ভাই, আমি যে স্টোরিটা শেয়ার করবো এটা আমার গ্রামের একটি বর্তমানে একটি পরিত্যক্ত ঘেরকে কেন্দ্র করে। তো রাসেল ভাই শুরু করি। আমাদের গ্রাম হচ্ছে নড়াইল জেলার গাছবাড়িয়া গ্রাম। তো এখানে আনুমানিক 3-4 বছর আগে একটি লোক ও তার শ্বশুর, মানে গ্রামে থাকে না ওই যে বিশাল ধান ক্ষেত, মানে অনেক জায়গা কেন্দ্র করে। তো ওই ধান ক্ষেত বা বিলের মাঝখানে ওই লোক দুটোই মানে একটি ঘের তৈরি করে। তো ভাই এখন বর্ষার সিজন যাওয়ায় এখন আনুমানিক পুরা বিলটাতেই 8 থেকে 9 ফিট পানি। তো ওই ঘেরে যেতে এখন নৌকা নিয়ে যেতে হয়। তো ভাইয়া যখন ঘেরটা তৈরি করে তখন আমাদের গ্রামে কুষ্টিয়ার একটি লোক ছিল, নাম ইব্রাহিম। তো সেই ইব্রাহিমকে কন্ট্রাক্টে দেওয়া হয় সেই ঘেরটা। তো সে প্রায় 1 বছর ধরে রাত্রেবেলা ওই ঘেরের পাশে কুড়িঘর বানায়, রাত্রে পাহারা দেয়, কোনো প্রবলেম ফেস করে না। বাট এই আনুমানিক কয়েক মাস আগে সে যে প্রবলেম ফেস করে, বা সেটা হলো একদিন রাত্রে সে ঘুমায় আছে, তার কাছে বলে রাখা ভালো, তার কাছে কোনো টর্চ লাইট ছিল না, শুধু মোবাইলে জাস্ট ওই আলো দিয়ে ইউজ করতো তখন সে সেই ঘেরে। তো একদিন রাত্রিবেলা ভাইয়া সে ঘরের বাইরে থেকে মনে হলো যে ঘেরের সাইড দিয়ে অনেক কুকুরের আওয়াজ এবং অনেক লোকজন যদি হেঁটে যায় সেই পায়ের শব্দ শুনতে পায়। তো ভাইয়া তখন সে মনে করে যে চুরি করে মাছ ধরতে আসছে। তখন মোবাইল লাইটটা নিয়েই রুমের দরজা খুলে ভাইয়া যেটা দেখলো সেটা হলো রুমের দরজার সামনে 2টা সাপ, যার স্বাভাবিক আকারের চেয়েও বড় টাইপের সাপ ফোনা মেলে তার দিকে তাকিয়ে আছে, এবং সে তাকিয়ে দেখলো সাপের লাল চোখ মানে তার দিকে শুধু তাকিয়ে আছে। তো ভাইয়া এটা দেখে সে ভয় পেয়ে যায়, এবং ভাইয়া বলে রাখা ভালো যে ওই ঘেরটা ছিল প্রায় 1.5 বিঘা জমি নিয়ে। তো ওই ঘেরের একপাশে তখন সে দেখে আনুমানিক 50 থেকে 60টা রাজহাঁস তার দিকে তেড়ে আসতেছে। তো এটা দেখে ভয় পেয়ে আশেপাশে ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। তখন ভাইয়া দরজা বন্ধ, তখন আনুমানিক 3টা-4টা পর্যন্ত সে ভয়ে জেগেই পার করে দেয়, এবং তারপরে যখন একটু ঘুমায় তখন তাকে একটা স্বপ্ন দেখানো হলো যে তুই এই এলাকা ছেড়ে চলে যা, না হলে তোকে মেরে ফেলবো। তখন ভাই তার পরের দিন সে আজান দেওয়ার পরপরই গ্রামে ফিরে আসে এবং সবাই সাথে স্টোরিটা শেয়ার করে। তো তখন রাসেল ভাইয়া সে মানে আমাদের গ্রামটা ছেড়ে আবার কুষ্টিয়া চলে যায়। তার কিছুদিন পর আমাদের গ্রামের কায়ুম খান নামে একটি লোক আবার মানে সে ছিল সাহসী লোক। তো সে আবার ওই ঘেরটা মালিকের কাছ থেকে কন্ট্যাক্ট নেয়। তখন সে এক প্রকার চ্যালেঞ্জ করি ওই ঘেরে ওই যে কুড়েঘর ওখানে থাকে, কয়েকদিন থাকে, তার সাথে কোনো ঘটনা ঘটে না। বাট ভাইয়া তারপরে একদিন সে রাত্রে ঘুমায় আছে, তখন ভাইয়া সে আবার ওই অনেক কুকুরের আওয়াজ শুনতে পায় বাইরে। তো ভাইয়া সে কৌতূহল নিয়ে রুম থেকে বের হয়ে দেখে ভাইয়া আবারও সেই 2টা সাপ যা আগের লোকের সাথে ঘটছিল, 2টা সাপ যার
নিচের অর্ধেক পানিতে মানে ঘেরের পানিতে ডোবানো, আর উপরের অর্ধেক ঘেরের পাড়ে মানে ফোনা মেলে ঘেরের পাড়ে আছে তার দিকে তাকিয়ে। তো ভাইয়া এটা দেখে সে এই গ্রামে মাছ মারার জন্য ওই যে ইউজ করা হয়, ওই যে কোপ দিয়ে মারতে হয় পানিতে। তো ভাই সেটা তার কাছে ছিল তখন, সন্ধ্যার দিকে সেখানে যাওয়ার সময় নিয়ে যায়। তো ভাইয়া সেটা দিয়ে ওই সাপটাকে লক্ষ্য করে কোপ মারে, কিন্তু ওইটা লাগার আগেই সাপ দুটো ভ্যানিশ হয়ে যায়। তো ভাইয়া ওই দিন সে এক মানে সাহসী লোক থাকলেও এক প্রকার ভয় পেয়ে যায়, তারপরও সে বাড়িতে ফিরে যায় না, ওই কুড়ে ঘরে যে দরজা লাগে আবার ঘুমায় পড়ে। তো ভাইয়া ঘুমায় পড়লে তাকে আবার স্বপ্ন দেখানো হয় যে সে দেখে যে ওই সাপ দুটো তার দিকে তীর ছুঁড়ে মারতেছে। এটা দেখে সে গ্রামে যে শেয়ার করে, তারপরও সে নেক্সট দিন আবার সেই ঘেরে মানে কাহিনীগুলো আবার শেয়ার ফেস করতে নেক্সট দিন আবার পাহাড়ে দিতে আসে। তখন ভাইয়া নেক্সট দিন সন্ধ্যার দিকে চলে আসে। ওই ঘেরে হঠাৎ করে রাত আনুমানিক 12টা-1টার দিকে তার ঘুম ভেঙে টর্চ লাইট নিয়ে যায়। টর্চ লাইট নিয়ে যখন বাইরে পাহারা দিতে যায়, তখন ভাইয়া সে দেখে যে পুরা ওই ঘের ভরা আগের লোকরা যে দেখেছিল 1-150 রাজহাঁস মানে ঘেরের চারদিকে সাঁতার কাটতেছে, এবং সে দেখতেছে যে ঘেরের অপর পাশে একটি গলা কাটা লোক মানে তার অপোজিটে গলা কাটা লোক সাদা কাপড় পরা টাইপের কিছু হাঁটতেছে। তো ভাই এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। ওই রাত্রেই নৌকা নিয়ে বাড়িতে ফিরে আসে। ওই রাত্রে যখন সে ঘুমায়, তো ভাই ভোরবেলা তাকে স্বপ্ন দেখানো হয় যে তুই আর বেঁচে থাকতে পারবি না। আচ্ছা, এই ঘেরটার আসলে ব্যাপারটা কি? এই ঘেরটাতে এরকম সমস্যা কেন হচ্ছিল? পরে নিশ্চয়ই তারা কারো কাছে গিয়েছিল এবং খোঁজ খবর নিয়েছিল যে এই ঘেরে এরকম সমস্যা কেন হচ্ছিল। জি ভাই, মানে ওই ঘেরের মালিক যারা, তারা পরে এই সব কাহিনী মানে গ্রামে পুরাটাই ছড়া যায় সবার মুখে মুখে। তো তারা একটু কবিরাজ মানে একটু বড় টাইপের কবিরাজের আশ্রয় নেয়, এবং সে কবিরাজ সব সাধনা বা আসন গ্রহণ করে যেটা বলে সেটা হলো যে ওই ঘেরে নাকি মানে এই 1 বছর যাবতই 2টা পরী বসবাস। ওই যেখানে ঘের কাটা হয়েছিল মাছ চাষ করার জন্য, সেখানে ওই পরী দুটা নাকি ওই গজার মাছ হিসেবে সেই ঘেরে মানে এখনো বসবাস করে। তো মানে ওই কিছু কিছু মানুষের যাওয়ার কারণে, মাছ ধরার কারণে ওরা অনেক রেগে যায় এবং মানুষের উপর এরকম আক্রমণ। এই সাপ বা রাজহাঁস এর সাথে সম্পর্ক কি? হ্যাঁ, মানে ওই এর কি কোনো সম্পর্ক আছে এই পরীর সাথে, সাপ বা রাজহাঁস? ওই পরী দুটাই, ওই 2টা সাপ যেটা দেখে ওই পরী দুটাই কবিরাজি বলছে পরে যে ওই পরী দুটাই ওই সাপের আকৃতি গ্রহণ করে মানুষকে ভয় দেখানোর জন্য। আচ্ছা, কোথাকার ঘটনা আরেকবার যদি সবাই একটু বলতেন। রাসূল ভাই, এটা হচ্ছে নড়াইল জেলার নড়াগাতি থানার গাছবাড়িয়া গ্রামের ঘটনা। এটা মোটামুটি ওই এলাকার সবাই জানে, অনেক ফেমাস হয়ে গেছে বর্তমানে। আর এবং ওই ঘেটা এখন ফুললি পরিত্যক্ত, আশেপাশে দিনের বেলাও ওখানে কেউ যাওয়া আসা করে না। হয়তো পরপর মানে এখনো পর্যন্ত মানে ক্ষতিগ্রস্ত হয়েছে কোনো মানুষ যে মারা গেছে এরকম কোনো ঘটনা ঘটেছে? এখন পর্যন্ত ওই ঘেরের ফার্স্টে যেটা বললাম কায়ুম খান, নেক্সট সেকেন্ডবার কন্ট্যাক্ট নিয়েছিল সে ভাই। ওই দিন তারপর দিন রাত্রেই ওই স্বপ্ন দেখানো হয়েছিল জিন, তারপর দিন রাত্রেই মারা যায়। তারপর মারা যায় কি খুব স্বাভাবিক মৃত্যু ছিল না অস্বাভাবিক মৃত্যু ছিল? ভাইয়া যেদিন মানে ও রাত্রে বাড়িতে চলে যায় ভয় পেয়ে, ওই দিন থেকে প্রচন্ড জ্বর আসে তার। তো কবিরাজ বা বড় বড় হুজুরের কাছে ঝাড়ফুঁক নেওয়ার পরও তার জ্বর কমে না, দিন দিন বাড়তে থাকে। তো ভাইয়া তার একদিন পর রাত্রিবেলা 12টার পর সে মারা যায়। তারপরে আবার ঘেরের মালিক যে বললাম, ঘেরের মালিক আবার সে চ্যালেঞ্জ করে সে ঘেরে থাকতে যায়, পাহারা দিতে যায়। তো ভাইয়া ফার্স্টের দিন সে পাহারা দেয়, তেমন কোনো কাহিনী ফেস করে না। বাট ওই দিন তারপর দিন সকালবেলা সে ওই ঘেরের চারপাশ দিয়ে ভাই বলে রেখে ফেলো যে অনেক পেঁপে গাছ, শাকসবজির গাছ ছিল। তো ভাই তারপর দিন সকালে সে পেঁপে হাটে যে বিক্রি করে এক নৌকা নিয়ে। তো ভাইয়া রাতের বেলা তার মানে তার কিছু হয় না, তারপর দিন রাতে যখন যায় তখন ভাইয়া সে ওই আনুমানিক তখন সে 10টার দিকে ওখানে যায়। তো সে ভাইয়া ঘরে ঘুমায় আছে। তো তখন মেবি 1টা বা 2টা বাজে, তখন সে শুনতে পায় ওই কুড়ে ঘরে যে টিন দিয়ে তৈরি করা, মানে একটা মানুষ যদি টিনে আঁচড় কাটে, পুরা টিনটাই কেন্দ্র করে যে আঁচড় কাটে, তখন যে সাউন্ড হবে ওই সাউন্ড শুনতে পায়, এবং বাইরে প্রচন্ড কুকুরের আওয়াজ শুনতে পায়। তখন সে ওই ফার্স্ট লোকের মতো মনে করছে যে হয়তো বা কোনো চোর মাছ চুরি করতে আসছে। তখন সে বড় একটা টর্চ লাইট নিয়ে যায়, সেটা নিয়ে বের হয়ে দেখে তার কুড়ে ঘরের সামনে 2টা কুকুর, মানে যা স্বাভাবিক উচ্চতার মানে নর্মালি যে আমরা কুকুরগুলোকে দেখি তার চেয়ে বড়। তার চেয়ে বড়।
তো এটা দেখে তাকে যখন তার দিকে কামড়াতে আসে মানে তাকে, তো সে তখন ওই লাইট দিয়ে তাকে কুকুর দুটোকে ভয় দেখানোর চেষ্টা করে। তো এক পর্যায়ে দেখা যায় কুকুর দুটো নিজেদের মধ্যে মারামারি করে দৌড় দিয়ে যে পানিতে যে ঝাঁপ দেয়। তখন ওই লোকটার মাথায় আসে যে কুকুরটা কিভাবে এখানে আসলো, কারণ চারদিক দিয়ে আমরা বলছিলাম যে 7 বা 8 ফিট পানি হবে, আর ওখানে যাইতে হলে নৌকা দিয়ে যেতে হয়। তারপরে ভাই ওই কুকুর যেদিকে লাফ মারলো ওদিকে লাইট নিয়ে ওই লোকটা দৌড় মারলো দেখার জন্য। তো ভাইয়া সামনে যা দেখে সে আগের দুইটা সাপ ওই পার দিয়ে তার দিকে উঠে আসতেছে। সেই আগের মতো মানে অস্বাভাবিক রকমের বড় এবং সে লাল চোখ। সে দেখে পরে বুঝতে পারে যে যেহেতু এর আগের জন এই সাপ দেখে এর মানে এর দ্বারা পজিস্ট হয়ে মারা যায়, তো সে বুঝতে পারে যে এখানে আসলে কিছু একটা ঘটতেছে। তো সেবার তখনই নৌকা তার নিয়ে আসতে মনে থাকে না, ওই পানির ভিতর এক প্রকার ঝাঁপিয়ে বা সাঁতার কেটে সে চলে আসে। তো মানে পানিটা পার হওয়ার পর ভাই তখন সে নিজে সেন্সলেস হয়ে যায় এবং আনুমানিক 1-1.5 ঘন্টা পর তার সেন্স ফিরার পর ওই ঘেরের মালিকের বাড়ি যেটা, সে মালিকের বাড়িতে যাওয়ার পর ওদিন রাত্রে তখন সে ঘুমানোর পর তাকে স্বপ্ন দেখানো হয় যে ওর রক্তের সম্পর্কের যারাই ঘেরের কাছে আসবে তাদেরকে মেরে ফেলা হবে। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা এই ছোট বিরতিতে যাবো এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ঘটনা শুনে আসি আমরা, নামটা একটু প্লিজ বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি তানভীর বলছি, এসেছি সেন্ট্রাল রোড থেকে। বাবু ভাই এখানে হাফেজ সাহেব আছেন, তো হাফেজ সাহেব যেহেতু আছেন আমি একটু মসজিদ রিলেটেড একটা বিষয় একটু আনবো। সেটা হচ্ছিল যে কোন একটা স্থাপনা আপনি রেগুলার যান, চেনেন, আপনার খুব কাছাকাছি, বাট এটা সম্পর্কে যখন আপনি অন্য কিছু শুনবেন তখন আপনার ধারণাটাই পাল্টে যাবে। আমার এই ঘটনা মানে যে মসজিদের কথা আমি বলছি সেটা আমার হোম টাউন, যেটা আমার হোম টাউন টাঙ্গাইল। তো টাঙ্গাইলের ঠিক আমার বাসার অপোজিটে হচ্ছে মসজিদটা। তো মসজিদটা হচ্ছিল আপনার দুইটা রাস্তার মাঝখানে, মানে দুইটা রাস্তা গিয়েছে, তার মাঝখানে মসজিদ, অনেক বড় একটা কম্পাউন্ড। তার মাঝখানে মসজিদে একটা পাশে এক মাদ্রাসা আছে এখন, আর একটা পাশে হচ্ছিল ঈদগাহ, তার সাথে আবার একটা প্রাইমারি স্কুল আছে যে স্কুলে আমি পড়েছি। আর ঠিক মসজিদটার সামনে হুজুর যিনি আপনার ইমাম সাহেব আছেন ওনার বাসা হচ্ছিল ওইখানে। তার ঠিক সামনে রাস্তার সাথে লাগা হচ্ছিল আপনার কিছু দোকান আছে যেগুলো মসজিদ ভাড়া দিয়ে আছে। তো এই কিছুদিন আগে কোরবানি ঈদ হয়েছে, তো আমি একবার কোরবানি ঈদের 2-3 বছর আগে ছুটিতে আমি টাঙ্গাইল গিয়েছি। তো যাওয়ার পর সকালবেলা ফজরের ওয়াক্তের সময় আমি নামাজ পড়তে যাই মসজিদে যথারীতি আমার বাসার সাথে। তো নামাজ শেষ হওয়ার পরে সাধারণত ফজরের নামাজে ফরজ পড়ার পরে হচ্ছিল কিছুক্ষণ তসবিহ পড়া হয়, তারপরে ইমাম সাহেব দোয়া ধরেন। তো দোয়া শুরু করার আগে উনি খুব বয়স্ক মানুষ এবং খুব মানে আমরা ওনাকে খুব রেসপেক্ট করি। তো উনি বললেন যে দেখেন আজকে তো ঈদের দিন, আপনাদের এখানে মুরব্বীরা অনেকে আছেন, আমি একটা কথা বলি আপনারা একটু মনোযোগ সহকারে শুনে। তো বললো যে দেখেন আপনারা তো আপনাদের যে ছেলে পেলে যারা আছে, সন্তানরা যারা আছে, আজকে ঈদের দিন গান বাজনা বাজায় এবং সারা রাত গান বাজনা বাজায়, এই মসজিদে তো আমরা ছাড়াও আরো অনেকে নামাজ পড়ে, তাদের অসুবিধা হয়। তো আপনারা যদি আপনাদের প্রতি আমার অনুরোধ রইল যে আপনাদের যারা আপনাদের সন্তানরা বা যারা মিউজিক এইগুলো বাজায় রাখতে পারে, তো তারা যেন একটু কম বাজায় বা তাড়াতাড়ি শেষ করে দেয়, এটা নিরুৎসাহিত করলেন উনি। তো আমি বিষয়টা শুনলাম যে উনি যে কোটটা করলেন যে আমরা ছাড়া আরো অনেকে নামাজ পড়ে। তো এই বিষয়টা নেওয়ার পরে হচ্ছিল যে আমি অনেকগুলো সূত্র আমি একসাথে করলাম। জাস্ট ফার্স্ট হচ্ছিল অনেক ছোটবেলায় ওই যে মাঠটা ঈদগাহ মাঠে, ওখানে আমরা খেলাধুলা করতাম, ক্রিকেট খেলতাম, অনেক কিছু খেলাধুলা করতাম, আমি খুব ছোট তখন। তো একদিন আমি সন্ধ্যার সময় হচ্ছিল, আমাদের নিয়ম তখন হচ্ছিল যে সন্ধ্যা আজান দিবে সাথে সাথে বাসায় চলে যেতে হবে। তো যথারীতি আজান দিয়েছে, আমি বাসায় চলে গিয়েছি। তো হঠাৎ করে আমার খেয়াল হলো আমি স্যান্ডেলটা রেখে এসেছি মাঠে। এখন স্যান্ডেল তো আনতে হবে, আমি আবার দৌড় দিয়ে, কারণ যেহেতু বাসা কাছে, আমি দৌড় দিয়ে স্যান্ডেলটা আনতে চাই। তো যথারীতি স্যান্ডেলটা আমি যখন ওইখানে নেই, ঠিক মসজিদের সামনে ইমাম সাহেবের যে বাসার কম্পাউন্ডটা, ওইখানে কিন্তু প্রচুর গাছ আছে, তার পাশেই মাঠটা। তো হঠাৎ করে একটা দমকা গরম একটা বাতাস আমার শরীরের মধ্যে লাগে। তো লাগার পরে আমার যেন কেমন একটা অনুভূতি হয়, এবং বাসায় যখন যাই, যাওয়ার পরে হচ্ছিল আমি প্রথম অজ্ঞান হয়ে যাই, এরপরে হচ্ছিল যে আমার চোখ উল্টে যায়, তারপরে জ্বর আসে এবং মানে খুব মেসাগার একটা অবস্থা। তো সাথে সাথে আমার আব্বা আমার আম্মা ওনারা আমাকে দেখে এখন বললেন যে কি করবেন, কি হয়েছে। আমি বললাম যে আমি এই হয়েছে। তো
তো তখন অনেকে এটা আরেকটা নতুন টার্ম আমি আজকে বলবো, সেটা হচ্ছে যে আমি শুনেছি সাপে বাতাস লেগেছে। আমাকে বললো যে ওর বোধহয় সাপে বাতাস লেগেছে, কোনো পড়া মানে হুজুরের কাছে বা কোনো কারো কাছে। তো আমাদের এলাকায় একজন ছিল যিনি এই ঝাড়ফুঁক করতেন, তো ওনার কাছে নিয়ে যাওয়ার পর উনি আমাকে আপনার ঝাড়ফুঁক করে তারপরে তাবিজ দিয়ে আমাকে ওটা রিকভার করেন। তো এখন আমি বুঝতে পারলাম আসলে সাপে বাতাস ওটা আমাকে হয়তোবা বোঝানোর জন্য বা তখন ওইটাকে ওভারকাম করার জন্য। এখন হয়তোবা আমি যেটা মনে করলাম যে যেহেতু অন্য কারো কেউ নামাজ পড়ে বা ওইখানে অন্য কারো এক্সিস্টেন্স আছে, তারাই হয়তো বা এই ধরনের কোনো কিছু আমার সাথে করতে চেয়েছিল। তো এরপরে এই বিষয়টা আমি আমার বড় ভাইয়ের সাথে শেয়ার করি যখন হুজুর বলার পরে। তো আমার বড় ভাই মুসকে হাসি দিয়ে বলে যে এই মসজিদের ওইখানে যে পাশেই ঠিক টিউবওয়েল আছে, তখন উজু করার জন্য ওই টিউবওয়েলটা ইউজ করা হতো। তো বলে যে একদিন রাত 3টার সময় আমি বাইরে কোনো কারণে ছিলাম, আমি টিউবওয়েলের ওখানে গিয়েছি। যাওয়ার পরে আমি ওই টিউবওয়েলে কিন্তু পানি খাওয়ার একটা স্টাইল আছে, যে টিউবওয়েলের ইয়ের ওখানে হাত দিয়ে চাপ দিতে হয় একা একা, সেলফ যেটা। তো পানি খেতে যে হঠাৎ করে ও খেয়াল করলো যে ওর মাথা থেকে কে যেন একটা সামনে একটা ঢিল পড়লো। তো ঢিল পড়লে এত রাত 3টার সময় আশেপাশে কে ঢিল দিবে? তো সে আশেপাশে তাকিয়ে দেখলো যে না, কেউ তো নেই। তো চিন্তা করলো যে কেউ হয়তো দুষ্টুমি করে ঢিল দিয়েছে, এত রাতে আমি পানি খেতে এসেছি। তো সেকেন্ড টাইম সে যখন আবার অ্যাটেম্প নেয়, তখন ঠিক ওপর থেকে, ওপর একটা কাঁঠাল গাছ ছিল রাসেল ভাই, একটা ইটের অর্ধেক অংশ, এইটা কোনোভাবে স্ট্রেট ওর মাথার ঠিক সামনে স্ট্রেট পড়লো। তো কাঁঠাল গাছের থেকে সরাসরি একটা আদলা ইট, এটা পড়া একেবারে অ্যাবসার্ড ব্যাপার। এটা যখন ও দেখলো, সাথে সাথে সে দৌড় দিয়ে চলে যায়, বলে যে ওখানে সামথিং কিছু একটা আছে। এই ঘটনার পরে আমি ওই ঠিক পাশে যে দোকান যেগুলো আছে, তো ওখানে একটা ফার্মেসি আছে, তো উনি এক বড় ভাই আমাদের এলাকারই, তো ওনার সাথে আমি কথা বলছিলাম যে এরকম ঘটনা, ইমাম সাহেব তো এটা বললেন। তো তখন উনি বলে যে দেখেন, আমাকে বললো যে দেখো এরকম এক্সপিরিয়েন্স আমারও আছে। তো আমি বললাম যে কি হয়েছে? তো বললো যে তুমি তো জানো এখানে একটা মাছের আড়ত ছিল বড়, আপনার ওই যে বাঁশের বেড়া দেওয়া। তো বললো যে আমি ওখানে একা থাকতাম রাত্রেবেলায়, একদিন হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে আমি দেখি যে পাশে যে অজুখানা আছে সেখানে প্রচুর কোলাহল এবং শব্দ হচ্ছে। তা আমি চিন্তা করলাম যে এত রাত্রেবেলা এই অজুখানায় ট্যাপ ছেড়ে দিয়ে কে আসো কি করে। তো উনি আর বের না হয়ে ওই যে বাঁশের যে বেড়াটা আছে সেখান থেকে একটু ফাঁক এসে দেখে যে অনেক বড় বড় লম্বা পাঞ্জাবিওয়ালা মানুষ ওখানে উজু করতেছে, সিরিয়াল ধরে মসজিদে ঢুকতেছে। তো উনি ফার্স্টে চিন্তা করে যে তবলিগের কোনো জামাত এসেছে কিনা, তো হতে পারে, কিন্তু মানে তাদের সবগুলোই হচ্ছে অবয়, চেহারা বোঝা যায় না, একটু অস্বাভাবিক। তো সকালবেলা যখন উনি ফজরের নামাজ পড়তে গিয়ে জিজ্ঞেসে দেখে যে ওখানে মসজিদে কোনো জামাত টামাত কোনো কিছুই নেই, তবলিগের জামাতে যে গ্রুপ। তো তারপরে উনি যিনি আজান দেন ওনাকে জিজ্ঞেস করলো যে কোনো জামাতে এসেছে, বলে যে না, জামাত তো আসেনি। তো বললো যে তাহলে আমি এটা কাকে দেখলাম আমরা। এর পরবর্তী সময় সে আরেকজনের এরকম একটা এক্সপিরিয়েন্স, এরকম দৃশ্য দেখে। আমার দেখার পরে উনি মসজিদের যে সিকিউরিটি যে এক ভদ্রলোক ছিলেন ওনাকে জিজ্ঞেস করে। তখন ওই সিকিউরিটি বললো যে ভাই, আমি তো এখন মসজিদে থাকা বাদ দিয়েছি। কেন বাদ দিয়েছে? কারণ হচ্ছিল যে সে ওই মসজিদে যে দরজার সময়, সে দরজার সামনে বেশ কয়েকদিন ঘুমিয়েছিল এবং তাকে কে যেন উঠিয়ে দিয়ে ভেতরে রেখে দিয়েছে, এবং একদিন সে পরপর কয়েকবার করার পর তাকে একবার লাঠি দিয়েও ফেলে দিয়েছিল। তো এই মসজিদটা 1817 সালে, দ্যাট মিনস 200 বছর আগে, এবং ইমাম সাহেবের ছেলেকেও পজেস করা হয়। পরবর্তী সময়ে আরো অনেক কিছু আমি শুনেছি। তো আমার কাছে জিনিসটা একেবারে খুব পরিচিত একটা জায়গা, এখন আমার কাছে যেন কেমন অপরিচিত হয়ে গেছে। ধন্যবাদ আসিফ ভাই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। এবং আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে সরাসরি আমরা চলে যাবো একটা বিজ্ঞাপন বিরতিতে, এবং এর আগে জানিয়ে দিই যে বিজ্ঞাপন বিরতি থেকে ফেরার পরে কি থাকবে। সেকেন্ড যে গেস্ট, তার ঘটনা শুনবো আমরা। কি নাম আপনার, সেটা একটু বলবেন প্লিজ। Hi listeners, I'm Shihab from Mirpur, Zoo Road area. ওকে, চলে যায় আপনার ঘটনায়। ঘটনাটা বেসিক্যালি ঘটে আমার বাসায় আর এবং বাইরে দুটো মিলিয়ে। বেসিক্যালি আমার সারাদিনে যে সময়টুক থাকে, ফ্রি টাইমটুক, সেই ফ্রি টাইমে আমি পেইন্টিং করে থাকি। তো এই ঘটনা মেইন টিয়াটা হচ্ছে এই পেইন্ট থেকে শুরু হয়। একদিন রাতের ঘটনা, আমি যখন এই ঘটনা আমি একটু বলবো যে খুব ইন্টারেস্টিং, এবং এই ঘটনা নিয়ে আপনি দেখতে চান যে কে ঘটনাটি বলছে, তাহলে চলে যান আমাদের ফেসবুক পেজে www.facebook.com/bhootfm.russell। এই পেজে গিয়ে আপনি ভিডিওটা দেখতে পারবেন। আমরা চলে যাই আবার ঘটনায়। আপনি একজন পেইন্টার এবং আপনি রেগুলার পেইন্ট করেন, রাইট? এবং পেইন্ট নিয়ে এই ঘটনাটা। জি জি, তো সেটা এক রাতের ঘটনা। আমি প্রতিদিন রাতে খুব রাত পর্যন্ত জেগে থাকি এবং দেখা যায় যে বেসিক্যালি মাঝে মধ্যে ভোরও হয়ে যায় আমার রাতে।
তো রাতের বেশিরভাগ টাইমটা আমি পেন্টের মধ্যেই কাটাই। একদিন রাতে আমি আমার স্কেচ বোর্ডে হোয়াইট পেপার সেট করি, দেন ব্রাশগুলো ভেজাই এবং মেক করতে থাকি যে পেন্ট করার জন্য। তো ওদিন আসলে ব্যাপারটা হয় যে আমি যখন পেপারটা সেট করি হোয়াইট বোর্ডে, তারপর আমি ব্রাশটা ধোয়ার কিছুক্ষণ আগে ঠিক ওই মুহূর্তে মনে হচ্ছিল যে না, আজকে হয়তো পেন্টটা করতে পারবো না, ঘুম চলে আসতে পারে, তো আজকে থাক, বেটার অফ দ্যাট আমি আজকে ঘুমিয়ে পড়লে সবচেয়ে বেশি ভালো হয়। তো আমি ওটা ওইভাবে রেখে বোর্ডে হোয়াইট পেপারটা রেখে আমি শুয়ে পড়ি। তো প্রতিদিন যেভাবে শুয়ে থাকি নর্মালি সেভাবে আমি শুয়ে পড়ি। হঠাৎ করে রাতে আমার ঘুম ভেঙে যায় 2টা থেকে 2:30টার দিকে। তো তখন আমি ফিল করতে পারি যে ইলেকট্রিসিটি নাই। ইলেকট্রিসিটি না থাকার কারণে তখন আমি উঠে আমার রুমে আমাদের বাসায় যে সেফ সার্কিট ব্রেকার আছে সেখানে যাই, যে চেক করে দেখি যে সার্কিট ব্রেকারটা পড়ে গেছে, সেটা আপ করে দেওয়াতে আবার ইলেকট্রিসিটিটা রিটার্ন আসে। তারপর আমি হালকা ওয়াশ হয়ে রুমে ফিরে আসি। তো আমার কাছে একটা টর্চ ছিল যেটা আমি সবসময় ইউজ করি, সেই টর্চটা দিয়ে দরকার পড়ে না লাইট জ্বালানোর, সেই টর্চের সাহায্যে আমি আবার রুমে চলে আসি। রুমে এসে যখন বেডে যেতে নেই তখন আমার কিছুটা হলো খেয়াল হয় যে টর্চের আগে আমি দেখলাম যে আমার স্কেচে যেটা ছিল সেখানে একটা পেইন্ট আছে। তো ফার্স্ট এটা মানে করিনি। তো পরে মনে হলো যে না, একটু উঠে দেখি, দেখার প্রয়োজন বোধ করলাম। সামনে যেয়ে দেখি যে হ্যাঁ, একটা পেইন্ট সেখানে আছে। তো এটা দেখে আমি আসলে রুমটা লক করে লাইটটা ওপেন করি, যে আমি তো রাতে হোয়াইট পেপার রেখে ঘুমাইছিলাম, এখানে পেইন্ট আসলো কিভাবে। তো আবার পর মুহূর্তে মনে হয় হয়তো আমি পেইন্টটা করেই ঘুমাইছিলাম, আমার মনে আসতেছে না। বাট একটা জিনিস দেখে অবাক হয়ে, যেটা থেকে আমি শিওর হয়ে যায়, আমার প্রত্যেকটা পেইন্টে আমার সাইন থাকে, যেখানে আমি এসআর আর্ট দিয়ে সাইনটা করে রাখি। তো সাইনটা মিসিং ছিল, ওইখানে ছিল না। আর যে কারণে আমি আসলে বেশি শিওর হতে পারি পেইন্টটা আমার না। তাহলে আমার রুমে পেইন্ট কার বা কিভাবে? তো যেখানে দেখা যায় যে আমার রুমে আমি যে পেন গুলো করে আসলে আমি আপনাকে আগে বলছি যে আমার পেন গুলো আমি দেয়ালে রেখে দিই এবং গ্যালারি স্টাইলে সেগুলো ডিসক্রাইব করা থাকে। তো ওইখানে আমি দেখি যে না, এটা আসলে পেনটা ঠিক আছে, বাট এই পেনটা আমার না। তো তখন আমি পেনটা বোর্ড থেকে খুলে আমার হাতে নেই পেনটা নিয়ে একটু নেড়ে দেখি যে না, পেনটা শুকায় গেছে, তার মানে এটা অনেকক্ষণ আগেই পেনটা শেষ হয়েছে। আর ব্রাশগুলো ওই দিন ভিজা পাই, কিন্তু আমার স্পষ্ট মনে আছে যে আমি ব্রাশগুলো ওয়াটারপ্রুফ থেকে নেওয়ার পরে আবার জায়গা মতো রেখে দিই, আমি ওটা ভিজাইনি, তো আমি ভিজা পাই। আর ওয়েস্ট টিস্যু, ওয়েস্ট পেপার, পানি, ওয়েস্ট ওয়াটার এগুলো যখন যেখানে আমি রাখি সেই জিনিসটা ফ্লোরে পড়ে গেছিল এবং ফ্লো হয়েছিল, যে ওয়েস্ট জিনিসগুলো পড়েছিল ফ্লোরে ছড়াছিটা, যেগুলো আমার পায়ে লাগে। তো সবকিছু মিলে মানে বুঝতে পারছিলাম যে না, আমার মাধ্যমে হয়নি, হ্যাঁ, ইটস নট নর্মাল। তো তখন পর্যন্ত আমার আসলে প্যারানর্মাল অ্যাক্টিভিটি জিনিসটা আমার থিংটা আসে নাই মাথায়। আমি নর্মালি আসলে থিঙ্ক করেছিলাম, আমার মাত্র ঘুম থেকে উঠেছি, এখন একটা নর্মাল করে একটা থিঙ্ক চলে আসতেছিল না। তো তখন আমি যেটা করি যে পেনটা হাতে নেওয়ার পর একটু নেড়ে চেড়ে দেখি, পেনটা করি। তো পেনটার সামনের মানে ফ্রন্টে যেটা পেনটা ছিল, যেটা হচ্ছে যে একটা ফুল ব্ল্যাক শ্যাডো, একটা ব্যাকগ্রাউন্ড, আর একটা মেয়ের ওভারঅল ছিল এখানে খুব হালকাভাবে আঁকা। মেয়েটা সাদা শাড়ি পরা ছিল, বাতাসে ফ্লো ছিল, যার কারণে শাড়ির আঁচলটা উঠতেছিল, চুলগুলো উঠতেছিল। আর সবচেয়ে নোটিস করার মতো যে ব্যাপারটা হচ্ছে যে মেয়েটার ডান হাতটা বের করা ছিল এবং হাতে ইশারায় বোঝানো হচ্ছিল যে আমাকে ডাকা হচ্ছে বা এরকম কিছু, আমাকে না, যে এখানে যেই থাকুক তাকে ডাকা হচ্ছে। তো আসলে নর্মাল চোখে এটা এড়িয়ে যাওয়ার কথা ছিল, বাট আমি যেহেতু নিজে পেন করি সেই জন্য আমি এই জিনিসটা ধরতে পারি। তো আমি দেখি পেনটা, তো হঠাৎ করে পেনটা রেখে দিব এরকম টেন্ডেন্সি যখন আমার মধ্যে ছিল, তখন বাতাস আমার ডান হাতে ধরা ছিল, এটাকে উল্টে দেওয়ার কারণে আমি ব্যাক সাইডটা দেখতে পাই। ব্যাক সাইডে আমরা জানি যে আসলে ভাই, আমরা যদি কখনো পেন্ট করি, পেন্টের পিছনে একটা জল ছাপের মতো থাকে, পেন্টের ফুটে উঠে, বাট ওই পেন্ট ছাড়া অন্য কোনো পেন্টের জল ছাপ ফুটে উঠবে, ইটস ইম্পসিবল, ইটস নট নর্মাল। তো আমি আঁকিয়েছি তারই ছাপ, হ্যাঁ, তারই একটা ছাপ মিরর ভিউতে পড়ে। তো দেন আমি দেখি, তো এখানে ওই ছবিরই আরেকটা নতুন ক্রিয়েশন, যেটা হচ্ছে গিয়ে যে লিমিট করা, হ্যাঁ, সেটা নর্মাল না, একদম নর্মাল, একদম নর্মাল। তো আর এখানে নতুন আরেকটি মানে ক্যারেক্টার দেখানো হয়েছে, যেটা হচ্ছে একটা ছেলে সাদা পাজামা পাঞ্জাবি পরা। তো সিকোয়েন্সটা এরকম ছিল যে অন্ধকার আগের পেইন্টে যতটুকু ছিল ফ্রন্ট পেইন্টে, তার থেকে অনেক অধিক ঘনতর হয়ে গেছে এবং ঘোর হয়ে গেছে। তো এইটা দেখার পর আসলে তখন আমার মধ্যে একটু ভয় ঢুকে যে ইটস ইম্পসিবল একটা মানুষের পক্ষে কোনোদিন। তো যতটুকু দেখে মনে হচ্ছিল এটা কম্পিউটার থেকে প্রিন্ট করা। তো আমি দেন প্রিন্টার রেখে আমি আমার একটা সিনিয়রকে ফোন দিই, ওই রাতেই ফোন দিয়ে বলি যে ভাই এরকম ব্যাপার, আমি কি করতে পারি। তো সে আমাকে বলতেছে যে তোর বাসায় পিসি আছে? হ্যাঁ ভাই, পিসি আছে। তো তোর বাসায় কি প্রিন্টার আছে? তো বলছে যে হ্যাঁ ভাই, প্রিন্টারও আছে। তো তুই একটা কাজ কর, তুই
নেটে যে এসওআই ক্লাসটা ডাউনলোড কর এবং করে সেটার একটা প্রিন্ট কপি নিয়ে প্রিন্টটা এমন একটা জায়গায় রাখ যেখানে তুমি লক করতে পারবি। তো প্রিন্ট এখানে রেখে তার উপর একটা খাতা বা মোটা কিছু রাখ, তার উপরে এসওআই ক্লাসটা রেখে একটা ওয়াক দিয়ে এটা রাখ যাতে উড়ে না যায়, দেন তুই একটা লক করে দেন। আচ্ছা আমি সেটা করলাম, বলছি এবার তুই শুয়ে পড়, এটা পরে আমরা ডিসকাস করে নিব। আচ্ছা ঠিক আছে, শুয়ে পড়ছি। সেই রাতে আমার সাথে আর কিছু হয় নাই। তো পরদিন আমার একটা ফ্রেন্ড রাকিব, তো রাকিব আমাকে বলতেছে যে সকালবেলায় যে নারায়ণগঞ্জ যাওয়া লাগবে, একটু কাজ আছে, তুই কি যেতে পারবি? ওর ফোনে ঘুমটা ভাঙে, তো আমি উঠে রেডি হয়ে ওর সাথে যাই নারায়ণগঞ্জ। সারাদিন অনেক কাজ টাজ করার পর বিকালবেলা আমাকে বলে সিটিতে আসবি, ভিলেজ সাইডটা একটু দেখে গেলে ভালো হয়। তো দেন আমি ওর সাথে গেলাম। আচ্ছা ঠিক আছে, ভিলেজ সাইডটা একটু দেখে আসি। ও বলতেছে যে হ্যাঁ আমরা ঘুরে গেলাম। রিটার্ন যখন করতেছি তখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা আজানও দিয়ে দিছে। তো গ্রামের সাইডে রাস্তার বাজারে দেখা যায় যে সন্ধ্যা আজান দেওয়ার পরপরই আস্তে আস্তে অন্ধকারটা বেশি হইতে থাকে। তো অন্ধকার হয়েছে। তো আমরা যে রাস্তা দিয়ে আসতেছিলাম সেটা ছিল মাটির রাস্তা এবং উঁচু নিচু ছিল খুব, মানুষের পায়ের ছাপে বর্ষা যেরকম গর্ত হয়ে থাকে সেটার কারণে, উঁচু নিচু হয়ে থাকার কারণে আমি আমার একটা ফোন দিয়ে ব্লুটুথ হেডসেট দিয়ে কথা বলতেছিলাম এবং আমার স্মার্টফোনটা ট্যাপ করতে তাকাচ্ছিলাম। মাঝে মধ্যে টর্চ অন করে দেখতেছিলাম এবং দেখে হাঁটতেছিলাম। তো একটা পর্যায়ে যেটা হয় সেটা হচ্ছে যে আমার মনে হয় যে আমি একটু নির্জন সাইডে চলে গেছি। নির্জন সাইডে চলে গেছি কিরকম, যে আমি একটু ঢালু জায়গা দিয়ে নেমে গেছি, এরকম একটা ফিল হয় আমার মধ্যে। আমি ভিতরের দিকে চলে গেছি। তো তখন আমি যখন খেয়াল করি তখন আমার কাছে মনে হচ্ছে যে আমি আসলে ওয়েতে নাই, আমি মোটামুটি একটু জঙ্গল টাইপ এরিয়াতে চলে আসছি, আর আমার চারপাশে জঙ্গল ঘেরা এরকম। তো আমার রিসেন্ট যে কলটা ছিল সেই কলটা আমি কেটে দিই আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল এখানে তাদেরকে কল দেওয়ার জন্য ট্রাই করি, বাট আমি দেখি যে আমার ফোনটা হ্যাং হয়ে গেছে। হ্যাং হয়ে যাওয়ার ফলে আমি কি করবো, এখন একটাই ওয়ে আছে, যেটা হচ্ছে ব্যাকআপটা খুলে ব্যাটারিটা খুলে আবার ইনস্টল করলে আমি আবার ফোনটা অন করতে পারি। তো সেক্ষেত্রে আমি যখন এটা করব তখন হঠাৎ করে একটা বাতাসের পাই আমি, প্রচন্ড বাতাস। বাট যেটা সবচেয়ে অবাক করে আমাকে, যে আমার থেকে 10 থেকে 15 হাত দূরে বাতাসটা অনেক বেশি জোরে ফ্লো হচ্ছে, বাট আমার গায়ে মোটামুটি লাগতেছে না, এরকম একটা ব্যাপার নর্মালি একটা। আর আমি তখন এটা দেখার পর তখন তাকায় থাকি ওদিকে, ফোনটা অফ করছি, আবার অন করবো, ব্যাটারি ইনস্টল করছি। তো তখন দেখতে পাই যে জঙ্গলের সাইড থেকে একটা মেয়ের অবয়ব বের হয়ে আসতেছে, সাদা শাড়ি পরা। তো সেক্ষেত্রে মানে ব্যাপারটা হঠাৎ করে এরকম সিচুয়েশন, এরকম একটা ব্যাপার দেখে আমি একটু অ্যাস্টনিশড হয়ে যাই, যে স্টোন হয়ে যাই। তো দেখি যে মেয়েটা আস্তে আস্তে বের হলো, বাতাসে চুলগুলো উঠতেছে, সারা চুলগুলো উঠতেছে এবং ঠিক তার ডান হাত দিয়ে আমাকে ইশারা করতেছে যাওয়ার জন্য। তো তখন আমি আসলে এমন ভাবে হ্যাং হয়ে গেছি যে আমার আসলে কোনো কিছু নিজে থেকে করার মতো ক্ষমতা নাই। সেই অবস্থায় যখন আমার মোবাইলটি হয়, তো তার থেকে কিছুক্ষণ পরে, এইভাবে কথা বলছিলাম জানি না, তার থেকে কিছুক্ষণ পরে আরেকটা বাতাস আসে। এইবার বাতাসটা আমার গায়েও লাগতেছে এবং বাতাসটা প্রচন্ড ফ্লো হচ্ছিল, বেগ ছিল প্রচুর, মেয়েটাও যাচ্ছিল। তো ব্যাপারটা এরকম দাঁড়ায় যে ও যখন হাঁটতে আমাকে ডাকতেছিল তখন আমি রেসপন্স না করে এবার ডান হাতটা কাঁধের সাইডে নিয়ে যায় এবং আমাকে নতুন ভাবে ইশারা করে যাওয়ার জন্য। তো দেন এই ঠিক এরকম একটা মুহূর্ত চলাকালে আমার ফোনটা বেজে উঠে দেখি যে আমার ফ্রেন্ডে আমাকে ফোন করছে। তো রিসিভ করার মতো কোনো পাচ্ছিলাম না, শক্তি হারায় ফেলতেছিলাম, সবকিছু এরকম অন্যরকম লাগতেছিল। তখন ওরকম কষ্ট করার ফলে রিসিভ করে, এবং আমার ব্লুটুথ হেডসেটটা আমার কানেই ছিল, তো এইখান থেকে আমি শব্দটা শুনতে পাচ্ছি, হ্যালো হ্যালো। আমি খেয়াল করি না যে যখন আমার ফুল অ্যাটেনশনটা আমার ফোনের দিকে চলে গেছে, তারই কোনো একটা সিচুয়েশনে আবার বাতাসের মাধ্যমে মেয়েটা ঠিক যেদিক দিয়ে বের হয়েছিল সেদিক দিয়ে সামনে আরো 10 থেকে 15 হাত দূরে আবার ওই ড্যান্স সেট দিয়ে আস্তে আস্তে মিলিয়ে গেছে। আমার হাতে ফোন বাজতেছে, আমি এই দৃশ্যটা দেখতেছি এবং আমি খুব কষ্ট করে রিসিভ করি, বাট আমার কথা বলার মতো সামর্থ্য থাকে না। তো আমি শুনতে পাই যে আমি ব্লুটুথ দিয়ে হ্যালো হ্যালো কথাটা শুনতে পাচ্ছি আমার ফ্রেন্ডের, বাট আমার জেনারেল এয়ার, যেটা দিয়ে আমার কিছু আমি নর্মাল এয়ার শুনতেছি, তো সেটা দিয়ে আমি শুনতে পাচ্ছি যে হ্যালো হ্যালো। তো তখন আমি বুঝতে পারি যে ও আমার আশেপাশে কোথাও আছে। তো আমি যেহেতু কথা বলতে পারতেছি না, ওকে ডিরেকশন বলা তো দূরের কথা, আমি জাস্ট হ্যালোটাও বলতে পারতেছি না। তো সেই ক্ষেত্রে আমি একটা ট্রিক ইউজ করি, যে সেখানে প্রচন্ড শুকনা পাতা, তারপর অন্য কিছু ছিল যেটা হাঁটলে শব্দ হবে। তো আমি একটু ট্রিক করে দাঁড়ানো অবস্থা থেকে ঠাস করে বসে পড়ি, যার কোনো শব্দ হয়। এই শব্দটা পাওয়ার ফলে ওরা বুঝতে পারে যে আমি কোথায় আছি। তো ওরা হুড়মুড় করে চলে আসার পর আমার কাছে এসে আমাকে পায় ওইভাবে। সেন্সলেস ছিলাম না, বাট কিছু বুঝায় বলবো বা কিছু বলতে পারবো সেরকম শক্তিও ছিল না। তো ওরা আমাকে নিয়ে যাবো, আমার ফোন দুটো পড়ে গেছিল হাত থেকে, সবকিছু নিয়ে ওরা আমাকে নিয়ে সিটিতে চলে আসে। দেন আমার অবস্থাটি অন্যরকম ছিল, যদি ওরা ধরতে পারে না, তা ওরা বলছে আচ্ছা ঢাকা সিটিতে আমরা তাড়াতাড়ি রিটার্ন করি।
তো আমরা চলে আসি, বাসায় চলে আসি। রোডে গাড়িতে থাকা অবস্থায় একটু এনজয় করার ফলে আমি ব্যাপারটা থেকে একটু দূরে চলে গেছিলাম, মাথায় অতটা ছিল না। তো দেন বাসায় আসার পর আমি যখন ফ্রেশ হয়ে ড্রেস আপটা আনচেস্ট করে আমি যখন বিছানায় বসি, তখন দেখতে মানে হঠাৎ করে ব্যাপারটা আমার মনে পড়ে যে আমার পাঞ্জাবিতে মাটি লেগে আছে সেটা থেকে। আর একটা ব্যাপার বলতে ভুলে গেছি যে আমি ওই দিন সাদা পাঞ্জাবি পাজামা পরা ছিলাম এবং আমার গায়ে একটা কোটি ছিল ব্ল্যাক। হ্যাঁ, আমি আপনার এই কথা জন্য ওয়েট করছিলাম যে আপনার পেইন্টিং এর সাথে, পেইন্টিং এর দৃশ্যের সাথে আপনার সেদিনের সিচুয়েশন আনফরচুনেটলি সেই ড্রেস আপটা মিলে যায়। আর সেখানে আমি একটা জিনিস নক করবো যে আমি ঢাকা সিটি থেকে যখন যাই তখন আমাকে একটা ব্ল্যাক কোটি ছিল যেটা আমি এখনো পরে আছি, বাট আমি যখন ওইখান দিয়ে ঢুকি বা ওই সিচুয়েশনে ছিলাম তখন আমার গায়ে কোটিটা ছিল না। তো সেই জিনিসটা মনে পড়া মাত্র আমার ফ্রেন্ডকে ফোন করি যে আমার গায়ে তো ব্ল্যাক কোটি ছিল যেটা তোরা দেখেছিস, তো সে কোটিটা কই? তো বলছে যে রাস্তায় তো তোর সাথে কথা বলার মতো কোনো অবস্থা ছিল না, তো সেক্ষেত্রে আমরা কিছু বলতেও পারিনি। তো কোটিটা ছিল যেখানে এমন জায়গায় ছিল যেখান থেকে তুই ওইখান থেকে নেমে গেছিলি জঙ্গলের দিকে। তো কোটিটা ছিঁড়াও ছিল না, নর্মালি খোলা ছিল এবং হাত দিয়ে উপর থেকে ফেলে দিলে যেভাবে পড়বে ঠিক সেভাবে পড়া ছিল। তো কোটিটা কেন খুলে গেছিলি ভিতরে? তো আমি আর কিছু বলি না যে আমার আসলে না, আমি তো খুলে যাইনি বা এরকম কিছু মনে পড়তেছে না অবশ্যই কোটি অবস্থা। তো আমি ফোনটা কেটে দিই। কেটে দেওয়ার পর আমি আসলে তখন আমার সবকিছু মনে পড়ে, আমি ড্রয়ারটা ওপেন করি। তো ড্রয়ারটা ওপেন করার পর আমি দেখি যে আমার পেইন্টটা আছে, যে খাতাটা রাখছিলাম সেটাও আছে, ওয়েট এন্ড যে সূরা ইখলাসের যে প্রিন্ট কপিটা সেই দুইটা নাই। তো সাথে সাথে একটু ভয় পাই। ভয় পাওয়ার পর আমি চিন্তা করি যে আমাদের পার্শ্ববর্তী একজনের সাথে আমি ওটা ডিসকাস করবো যে এরকম এগুলো নিয়ে তিনি চিন্তা ভাবনা করেন। তো সেই রাতে আমি যাই তার কাছে, পেইন্টটা নিয়ে যাই সাথে, নিয়ে যে বলি যে এরকম ব্যাপার এসে, তো বলছে তুমি পেইন্টটা আমার হাতে দাও। তো দেওয়ার পরে সে পেইন্টটা নিয়ে একটা বল, গামলা বলি আমরা যেটাকে, সেটার মধ্যে পানিতে পেইন্টটা চুবায়। চুবানোর পর সে পানিতে কিছু আয়াত করে ফু দেয় এন্ড কিছু গুঁড়া জিনিস, আমি বলতে পারি না সেগুলো কি, সেগুলো পেইন্ট পানির মধ্যে দেওয়ার ফলে কিছুক্ষণ পর আমার চোখের সামনে আস্তে আস্তে কাগজটা সাদা হয়ে যায়। বাট আনফরচুনেটলি সেখানে কোনো কালো কালির পানি বা কোনো সাদা কিছু ছিল না, পানিটা পুরো ফ্রেশ ছিল। তো এই ব্যাপারটা দেখে আমি সম্পূর্ণ অ্যাস্ট্রোনস হয়ে যায়, তাকে জিজ্ঞেস করি যে আসলে কি ব্যাপার, যদি কালি দিয়ে আঁকা থাকে তাহলে এই পানিটা তো কালো হয়ে যাওয়ার কথা, সেক্ষেত্রে পানিটা ফ্রেশ থাকে কিভাবে এবং কাগজটা সাদা হয়ে যায় কিভাবে? তো বলতেছে তুমি যেরকম ধারণা করতেছো তোমার কালি থেকে এই প্রিন্টটা আঁকা হয়েছে, বাট না, আসলে এই চিত্রটা এটা থেকে আঁকা হয় না, এটা একটা অন্য রকম, মানে অন্য জগতের অন্য কিছু দ্বারা এটা আঁকা হয়েছে। তো আমি বললাম যে হ্যাঁ সেটা আমি বুঝতে পারছি, কারণ পেইন্টটা আঁকা হয়েছে বাট আমার রুমেই আঁকা হয়েছে, বাট আমি আসলে ওইভাবে কোনো আমার যেটাতে আমরা পেইন্টটা রাখি, রংটা রাখি সরি, যেটাতে আমরা ব্রাশ থেকে রংটা নেই সেটা ইউজ হয়নি, যেটা দেখে বুঝতে পারছি কারণ সেটা অন্য জায়গায় ছিল। তো যাই হোক, তাকে এই কথাটা বলার পর সে আমাকে বলে যে, আমি বললাম যে তাহলে এটা কি ব্যাপারটা কি, আমি একটু ব্যাখ্যাটা জানতে চাই। তো বলছে যে ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে দেখো তোমার ফ্যামিলি সম্বন্ধে এবং তোমার বাসা সম্বন্ধে সবকিছু আমি জানি, আর তোমার ফ্যামিলি মানুষজন সবাই প্রায় 5 ওয়াক্ত নামাজি, তোমার বাবা একজন তাহাজ্জুদ নামাজ পড়েন। তো সেই ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে যে আমি তোমাকে একদম স্ট্রেটলি বলবো, আমাদের ইসলামে কোনো কিছুর ছবি আঁকা এবং কোনো কিছুর মূর্তি বা এরকম টাইপের কিছু, এগুলো হচ্ছে সম্পূর্ণ হারাম। তো সেই দিক থেকে তুমি যদি বলতে পারো ঘটনাটা ঘটছে তোমার সাথে একটা ভালো কিছুর থেকে একটা শিক্ষা ছিল, এরকম একটা কিছু। আর খারাপ দিক থেকে যদি তুমি বলতে চাও তাহলে আমি বলতে চাই তাহলে এইভাবে বলতে হবে যে তোমার ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল, বাট সেটা পারে নাই সম্পূর্ণরূপে। তো আমি তার কাছ থেকে ঘটনা শুনি, তো আমি জিজ্ঞেস করি তাহলে সেই আয়াতের মানে সেই সূরাটার প্রিন্ট যেটা, সেই কাগজটা কোথায় বেরকম? তো বলতেছে তোমাকে আমি একটা কথা বলি, তোমাদের ঘরে অনেক হাদিস কোরআন এগুলো আছে এবং নির্দিষ্ট একটা জায়গা আছে, সেটা আমি হ্যাঁ অবশ্যই। তো বলতেছে তুমি একটু কাজ করো, তুমি অজু করে সেইখানে যাও, যে দেখো যে ওইখানে তুমি জিনিসটা পেতে পারো। তো আমি অজু করে আমাদের আলমারি থাকে, সেখানে যে আমি প্রথমটা একটা খুঁজি, আমি পাই না। সেকেন্ড তাকে একটা ইসলামিক বই থাকে, নামাজ শিক্ষা এরকম টাইপের একটা বড় বই, সেই বইটার নিচে আমি সেই প্রিন্টের কপিটা পাই সূরা ইখলাসে। আপনার এই ঘটনা কতদিন আগে ঘটেছিল? এটা ঘটেছে রোজার ঈদের কোরবানি ঈদের কিছুদিন আগে। আচ্ছা, এবং আপনি তারপর থেকে আপনি বলছেন যে আপনি আমি পেইন্টটা ছেড়ে দিছি, আর যেটা হচ্ছে পেইন্ট করলেও আমি মানুষের অভাব প্রাণী বা এগুলো পেইন্ট আমি করি। আপনার বাসায় সবাই জানেন এই ঘটনা, আপনার এই অবস্থা সবাইকে জানিয়েছেন পরে, আপনার বাবা মা সবাই? সবার কাছে বলতে আমাদের বাসায় এরকম ঘটনা প্রায় ঘটে, আমরা সবাই অবগত, কারণ আমাদের এলাকাতে আমার আরো কিছু ঘটনা ঘটছে আমার ভাই বোন সবার সাথে। তো এই ব্যাপারটা আমি শেয়ার করছি এখানে আপনার কাছে শেয়ার করার পর আমি ঘটনাটা শেয়ার করছি তাদের কাছে, আমি আগে থেকে কিছু বলিনি তাদের কাছে। আচ্ছা, খুব বেশি আগের ঘটনা না? খুব বেশি আগের ঘটনা না, রিসেন্টলি ঘটে যাওয়া। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জানলাম। আচ্ছা, যাই হোক, আমরা দেখতে পাচ্ছি সাকিব হাসান শুভ আমাদের এসএমএস
চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের নতুন অতিথি আছে, আপনার নামটা একটু বলবেন? লিসনার্স, আমার নাম মোহাম্মদ রাকিবউদ্দিন সুজন। আমি আপনার ঘটনায় চলে যাই আমরা সরাসরি। তো আসলে আমার যে ঘটনাটা সেটা হচ্ছে 2004 সালের। আমার ফ্যামিলি সহ আমরা মোহাম্মদপুর থেকে মিরপুরে শিফট হই। তো আমরা যেখানে মানে যেই বাসাতে শিফট হই সেই বাসাটা অনেক পুরনো, প্রায় 20 থেকে 25 বছর পুরনো বিল্ডিংটা। তো ওই বিল্ডিং এর 4th ফ্লোরে আর কি আমাদের বাসাটা। তো আমাদের ফ্ল্যাটের পাশে আরেকটা ফ্ল্যাট আছে। আমরা ওই ফ্ল্যাটে শিফট হওয়ার পর কিছুদিন পর মানে আমরা অনেক দেরিতে আর কি খাবার দাবার করি, রাতের ডিনারটা। তো আমাদের বাসার যে মানে সবাই খাওয়া দাওয়া শেষ করে, তারপর আমি মাঝে মধ্যে রাতে একটু লেট করে খাওয়া দাওয়া করি। তো আমাদের বাসার পাশের যে ফ্ল্যাট, ওই ফ্ল্যাটের যে কিচেন রুমটা, ওই কিচেন রুমটা আর আমাদের কিচেন রুমটা পাশাপাশি। তো আমি প্রায় অনেক লেটে খাবার খাই, 1টা বাজেও খাই, মাঝে মধ্যে আবার 12টা আর কি। আমি যেদিন লেট করে খাই সেদিন আমার রাত 12টার পরে খাওয়া হয়।